সো আচ্ছা, গত ক্লাসে তাহলে আমরা মোটামুটি হচ্ছে যে একটা ওভারভিউ বা আন্ডারস্ট্যান্ডিং গুগল অ্যাডস সম্পর্কে আমরা জেনেছিলাম, যেখানে আমাদের ছিল গুগল অ্যাডস কি, কিভাবে কাজ করে, অ্যাজ ওয়েল অ্যাজ গুগলের সার্চ নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্ক, এই ধরনের বিষয়গুলো আমরা জেনেছিলাম। এবং আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, সেখানে একটা অ্যাকাউন্টের নাম দেয়া থেকে শুরু করে কিভাবে আমরা পেমেন্ট মেথড অ্যাড করব, বাংলাদেশের পার্সপেক্টিভ পেমেন্ট মেথডটা কি হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা দেখেছিলাম যে আম, একটা অ্যাকাউন্টে কিভাবে আমরা হচ্ছে এক্সেস নিব অ্যাজ এ মানে ফ্রিল্যান্সার, অথবা ধরেন যে আপনি কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করেন, তাহলে এক্সেসটা কিভাবে নিবেন আপনার বসের কাছ থেকে, সেই বিষয়গুলো আমরা জেনেছিলাম। আজকে আমরা মোটামুটি বোঝার চেষ্টা করব যে আম, বোঝার চেষ্টা করব এরকম যে গুগল অ্যাডস কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি। ওই যে আমরা দেখেছিলাম যে আমরা যখন কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিই, সেটা যখন আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ দেই, আচ্ছা একটা সেকেন্ড আমাকে একটু সময় দেন। ওকে, আমরা হ্যালো ভাইয়া। সরি, হ্যাঁ ভাইয়া মানে ক্লাসটা শুরু হওয়ার আগে আমার গত ক্লাস সম্পর্কে একটা প্রশ্ন ছিল। আমরা আবার এটা লাস্টে করব। আপনি কখন এসেছেন, একটু আগে না একটু অনেক আগে? একটু আগে ভাই। তাহলে একটু পরে আবার কথা বলবেন, যেহেতু আমরা ওকে 9:30 ভাইয়া। ক্লাস শুরু করব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে যে অ্যাকচুয়ালি, মানে যেমন আমাদের মধ্যে একটা রিউমার আছে যে গুগল অ্যাডসে মানে অনেক টাকা কাটে, এবং হচ্ছে যে গুগলের সিপিসি রেট অনেক হাই, এই সমস্ত কথাবার্তা আমাদের মধ্যে প্রচলিত আছে। তো আমরা এখন দেখার ট্রাই করব যে গুগল অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে তার রিয়েল টাইম অকশনের ক্ষেত্রে বা বিডিং এর ক্ষেত্রে, এবং কোন একটা কিওয়ার্ডের এগেনস্টে আমরা যে ভ্যালুটা দেখি, সিপিসি ভ্যালু যেটা দেখি, সেটা আদৌ কাটে কি কাটে না, সেটা আমরা দেখবো। তাহলে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে গুগল অ্যাডসটা কিভাবে কাজ করে ম্যাথমেটিক্যালি ব্যাক এন্ডে, ওকে কতটা বেগ পোহাতে হয় আর কি। আমরা তো জাস্ট অ্যাড দিয়ে দিই, কিওয়ার্ড দিয়ে দিই, গুগল মানে মানুষ দেখে, ক্লিক করে, ল্যান্ডিং পেজে এসে প্রোডাক্ট কিনে, কিন্তু ব্যাক এন্ডে আসলে ওকে কতটা দৌড়াদৌড়ি করতে হয় আর কি, এটা আমরা দেখবো। অ্যাজ ওয়েল অ্যাজ কিওয়ার্ড ম্যাচ টাইপ আছে যে গুগলে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যদি পারি তাহলে কিওয়ার্ড রিসার্চেরও কিছু অংশে আমরা যাবো আর কি। ওকে, এখন আমরা যদি একটু ধরেন আমি যদি আপনাদেরকে আমার এই স্ক্রিনটাতে নিয়ে যাই, তাহলে আপনারা একটু দেখতে পারবেন যে যেমন ধরেন আমি যদি এখন এই যে ওয়েব হোস্টিং লিখে আমরা সার্চ দিলাম, তাই না? গতদিন আমরা দেখেছিলাম, এবং আমরা দেখতে পাচ্ছি যে ওয়েব হোস্টিং লিখে সার্চ দেওয়াতে এই কিওয়ার্ডটার মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 18,100 এভারেজ সার্চ ভলিউম। একটা মানুষ 2 বার 5 বার 10 বারও দিতে পারে। মান্থলি বেসিক্যালি এই কিওয়ার্ডটা সার্চ হয় 18,100 বার, যার সিপিসি কস্ট পার ক্লিক বলতেছে $32.26। আমাদের মধ্যে একটা রিউমার আছে যে মোটামুটি হচ্ছে যে এই কিওয়ার্ড দিয়ে যদি আমি অ্যাড চালাই, তাহলে হচ্ছে কেউ যদি এই এই যেমন এই কিওয়ার্ড লিখে আমি সার্চ দিলাম, এই এই যে টেক্সট একটা বা সার্চ একটা আমার দেখাচ্ছে, এখানে যদি আমি ক্লিক করি, তাহলে হোস্ট গেটার এই অ্যাডভার্টাইজারের $32.26 কেটে নিবে, এরকম একটা রিউমার আছে। যদিও এটা না, সেটাই আসলে কিভাবে ব্যাকএন্ডে কাজ করে, এটা আসলে সবসময় হচ্ছে হাইয়েস্ট ভ্যালুটা দেখায়, মানে ম্যাক্সিমাম এটা কাটতে পারে বিডিং এর সময়, কিন্তু আদৌ কত কাটবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ওকে, এখন গতদিন আমরা শিখেছিলাম যে যখন কেউ ওয়েব হোস্টিং লিখে সার্চ দেয়, তখন হচ্ছে যে গুগল দেখে যে এই লোকেশনে এই কিওয়ার্ডটা নিয়ে কতজন অ্যাডভার্টাইজার অ্যাড চালাচ্ছে। তারপরে ও বেশ কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে ও একটা কোয়ালিটি স্কোর দেয়। সেই কোয়ালিটি স্কোরের ভ্যালু এবং বিড অ্যামাউন্ট, গুগল মানে আমরা দিতে চাই যেটা, আসতেছি বিডিং কি জিনিস, সেটা যার যত হয় এই দুটার কম্বিনেশনে তার অ্যাডটা সবার উপরে থাকে। দেন তারপরে এইভাবে সে র্যাঙ্কিংটা করে আর কি। আর মাঝখানে থাকে হচ্ছে যে যেটা এসইও থেকে আসে। ওকে, এখন আমরা যদি আবার এইখানে চলে যাই, তাহলে আমরা কয়েকটা বিষয় একটু শিখবো আর কি। যেমন হচ্ছে আমরা আমরা বিড এবং
বিডিং, এই দুইটা সম্পর্কে আমাদের আরো বিস্তারিত আলোচনা আছে, একটা পুরো ক্লাস আছে গুগলের বিডিং, যে 11-12টা বিডিং আছে সেই বিষয়গুলো নিয়ে। বাট আজকে আমাদের হচ্ছে এই ক্লাসের জন্য আমাদের কিছুটা বিড এবং বিডিং সম্পর্কে জানতে হবে। যেমন আমরা বলেছিলাম যে ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলেই যে কার একটা উপরে দেখাবে কার একটা পরে দেখাবে, এই যে এখানে দেখাচ্ছে, এইটা ডিপেন্ড, মানে এইটা আসলে ডিপেন্ড করে ওই কোয়ালিটি স্কোর এবং বিডের উপরে। এখন তাহলে বিডটা কি সেটা আমাদের একটু বোঝার দরকার আছে। যদি সেটা আমরা বুঝতে চাই তাহলে হচ্ছে বিড বা বিড অ্যামাউন্টটা হলো যে ম্যানুয়ালি আমরা গুগলকে স্বেচ্ছায় এত টাকা, মানে একটা স্পেসিফিক অ্যামাউন্ট, যে ভাই আমি $1 দিতে চাই, তুমি আমার অ্যাডটা শো করাবা। কাকে আমি বলছি? গুগল অ্যাডসকে। গুগল অ্যাডসকে আমি বলছি যে ভাই এই ওয়েব হোস্টিং কিওয়ার্ডটার জন্য তুমি আমার অ্যাডটা এই 1 নম্বরে, অথবা তুমি এই প্রথম, এর তো প্রথম পেজ দ্বিতীয় পেজ বলে কিছু নেই, আসলে এটাই ফার্স্ট পেজ। যেমন এসইওর ক্ষেত্রে আমাদের প্রথম পেজ দ্বিতীয় পেজ বলে কিছু আছে, তৃতীয় পেজ বলে কিছু আছে, কিন্তু ইসের ক্ষেত্রে আসলে আমাদের এইটাই পেজ এবং এখানেই আমাকে আসতে হবে। কিন্তু এখানে আসার ক্ষেত্রে হচ্ছে আমরা সবার উপরে নাকি এরকম আসবো। তো গুগল অ্যাডস এর ভাষায় কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলে প্রথমে যে ভদ্রলোক আসে এই স্থানটার নাম হচ্ছে অ্যাবসুলেট টপ পেজ। খুব ভালো করে শোনেন, এগুলো আমাদের বেসিক জিনিস মনে রাখতে হবে। যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলে গুগল অ্যাডস এর ভাষায় যে অ্যাডটা সবার উপরে আসবে তার মানে সে অ্যাবসুলেট টপ পেজে আছে। আর বাকি যে অ্যাডগুলো আছে সেইগুলো আমরা বলবো গুগল অ্যাডস এর ভাষায় টপ পেজে আছে। আচ্ছা, এই যে নিচে যে ভদ্রলোক আছে যে অ্যাডগুলো দেখাচ্ছে, নিচে আসলে একটা অ্যাড দেখাচ্ছে, এটাও টপ পেজে আছে, কিন্তু অ্যাবসুলেট টপ পেজে আছে একজন, যে সবার উপরে আছে। তো আমরা যখন কোনো গুগল অ্যাডস রান করব, আমাদের আলটিমেট গোল থাকবে যে আমাদের জন্য অ্যাডটা অ্যাবসুলেট টপ পেজে আসে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাবসুলেট টপ পেজে না আসলে অন্তত টপ পেজে যেন আসে, মানে অ্যাডটা যেন মিস না যায়। কারণ কি? কারণ আমরা টাকা দিয়ে অ্যাড দিচ্ছি, কারণ হলো যে মানুষ আমার অ্যাডটা দেখবে, অ্যাড দেখে ক্লিক করবে, ল্যান্ডিং পেজে আসবে, আলটিমেটলি আমার প্রোডাক্টটা কিনবে। এটা হচ্ছে আমাদের মেইন গোল। তাহলে আমরা চাই অ্যাবসুলেট টপ পেজে থাকা। ভালো কথা। এখন আমি ব্যাক এন্ডে সেট করে দিব, যখন আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করব তখন আমি গুগলকে ব্যাক এন্ডে সেট করে দিব, আমরা মনে হয় একটা কাজ করি ভাই, আমরা প্রথমে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি। তাহলে ক্যাম্পেইন ক্রিয়েট করতে গেলে আমাদের বেশ কিছু টার্মস আসবে, তখন আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমাকে একটু সুযোগ দেন, কারণ এখন এই কথাগুলো বললে একটু মাথার উপর দিয়ে যাবে। আমি যেটা করি আমরা হচ্ছে যে আমরা গতদিন যে ইয়াটা করেছিলাম, ধরেন এখন আমি একটা না বুঝে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, হ্যাঁ? আচ্ছা, এটাইতে কি রেখেছিলাম? আচ্ছা, এখানে আমরা মনে হয় রাখিনি, আমরা রেখেছিলাম হচ্ছে সম্ভবত এই ট্রেন্ডি টি শার্টের এখানে। মানে আমাদের আলটিমেট গোল হলো এক্সপার্ট হিসেবে গুগল অ্যাডসে ক্যাম্পেইন ক্রিয়েট করা, অ্যাজ ওয়েল এজ সেটাকে অপটিমাইজ করা, যাতে হচ্ছে যে আমরা কম খরচে বেটার রেজাল্ট আনতে পারি। তো এটা হচ্ছে আমাদের আলটিমেট গোল। কিন্তু এর আগে যে আমরা যে এত পড়ালেখা করতেছি সেগুলো হচ্ছে যে এই বিষয়টা সম্পর্কে সঠিকভাবে জানার জন্য, যাতে আমরা সুন্দরভাবে অপটিমাইজ করতে পারি, কোনো প্রবলেম হলে সলভ করতে পারি। এখন আমি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব যেটা একদম না বুঝে, কিন্তু আমরা জাস্ট দেখব যে কি কি স্টেপ আছে, এবং ওইখানে আমাদের কি কি লাগে, ঠিক আছে? সেইটা জানার পরে আমরা আবার আসব হচ্ছে আমরা এখন যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম সেটার উপরে। তো এইটা হচ্ছে আমাদের গুগল অ্যাডস এর কি, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড বা গুগল অ্যাডস এর প্ল্যাটফর্ম। আমরা একটা মানে অ্যাকাউন্ট খোলার পরে এই জায়গাটা আমরা আসি। দেখেন এখানে একটা প্লাস চিহ্ন আছে, এই জিনিসগুলো আমরা আরো বুঝবো। জাস্ট এখন আমি আন্দাজে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবো, আমি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই। এখন দেখেন এখানে কিন্তু অনেকগুলো অবজেক্টিভ আছে,
ক্যাম্পেইনের অবজেক্টিভ আছে, এইগুলো নিয়ে আমরা ডিটেল আলোচনা করব, বাট এখন আমরা এটা করছি না। আমি ধরে নিচ্ছি আমি এটা সিলেক্ট করতেছি, কেন সিলেক্ট করতেছি এই কথাগুলো আমি এখন বলতেছি না, না বুঝে সিলেক্ট করলাম। এবং এখানে দেখেন সার্চ, ডিসপ্লে, ভিডিও ডিসকভারি অনেক কিছু আছে, এই জিনিসগুলোর উপর বিস্তার আলোচনা করব, কিন্তু এখন আমি জাস্ট সার্চ সেটটা নিচ্ছি, না বুঝে ক্লিক করলাম। কোন ওয়েবসাইটের জন্য আমরা করব, ধরেন এটা দা ট্রেন্ডি টি শার্ট, এই ওয়েবসাইটের জন্য আমি জাস্ট এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা এই যে বলছে যে সরি, হ্যাঁ হ্যাঁ ইওর বিজনেস ওয়েবসাইট, এটা আমি দিয়ে দেবো। এটা দিলেও হয় না দিলেও হয়, কেন দিলেও হয় না দিলেও হয় সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, জাস্ট এখন আমি না বুঝে দিয়ে যাচ্ছি। এখানে দেখেন বলছে কনভার্সন অ্যাকশন, কনভার্সন ট্র্যাকিংটা আমার সেট করতে বলতেছে, এখানে নাই। কনভার্সন কি জিনিস, কিভাবে সেট করে এটা আমরা দেখবো, এখন আমি না বুঝে কন্টিনিউ করতেছি। আমরা জাস্ট দেখতেছি আমাদের কি কি লাগে। ওকে, এরপরে আমরা আসলাম দেখেন যে এক্সিট নো, এখন দেখেন যে এখানে একটা ক্যাম্পেইনের নেম দিতে হয়, সেটাও আমি দিচ্ছি না। একটা ক্যাম্পেইনের নেম কি হয়, একটা ক্যাম্পেইন কাকে বলে, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখেন আমি অ্যাডটা কোথায় কোথায় দেখাতে চাই, সার্চ নেটওয়ার্কে দেখাতে চাই না ডিসপ্লে নেটওয়ার্কে দেখাতে চাই, আমরা কিন্তু ক্রিয়েট করতেছি সার্চ অ্যাড, কেন কখন এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, নট নাও। আমি না বুঝে এখন এভাবে চলে যাচ্ছি। এখানেও দেখেন বেশ কিছু বিষয় আছে, স্টার্ট ডেট, এন্ড ডেট আছে, ক্যাম্পেইন ইউআরএল অপশন আছে, ডাইনামিক সার্চ আছে, অ্যাড শিডিউলিং এর ব্যাপার আছে। এই বিষয়গুলো আমি এখন দিচ্ছি না, আপাতত এভাবে রেখে দিচ্ছি। বাট এগুলো হচ্ছে টার্ম, আমাদের বুঝতে হবে প্রত্যেকটা জিনিস। আমি কান্ট্রি হিসেবে আপাতত বাংলাদেশ সিলেক্ট করলাম, ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ এন্ড বাংলা দুটোই সিলেক্ট করলাম, কিন্তু কেন করলাম এই বিষয় নিয়ে আপাতত কথা বলতেছি না, জাস্ট আমি দেখে চলে যাচ্ছি। এখানে অডিয়েন্স একটা পার্ট আছে, যেটা নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু এখন আমি বলতেছি না, জাস্ট আমরা ধরে নিলাম যে অডিয়েন্সটা আছে, জাস্ট চলে গেলাম। আচ্ছা, এখানে এই যে এখানে বলছে যে এভারেজ এভারেজ বাজেট, মানে প্রত্যেকদিন তুমি কত টাকা ব্যয় মানে খরচ করতে চাও এই ক্যাম্পেইনের পিছনে, সেটা আমি দিলাম। এই জিনিসটা আমরা আন্দাজে বসাবো না, আন্দাজে বসাবো না, এরও কিছু রুলস রেগুলেশন আছে, কিন্তু কিভাবে সেগুলো আমরা স্টাডি করব। এখন আমি আপাতত দিলাম যে আমি $10 দিতে চাচ্ছি আমার পার ডে বাজেট। এইখানে দেখেন যে এখানে দেখেন বিডিং আছে, আপনি যদি এখানে একটু বিডিং স্ট্র্যাটেজি এখানে আমরা সিলেক্ট করি, এখানে এতগুলো বিডিং স্ট্র্যাটেজি আছে, এই যে অটোমেটেড বিডিং, ম্যানুয়াল বিডিং, এই জিনিসগুলো এখানে আছে। আমরা জাস্ট ধরে নিচ্ছি যে এই বিডিং গুলো সম্পর্কে আমাদের প্রত্যেকটা সম্পর্কে, সিপিএ কি, আরওএস কি, ম্যাক্সিমাস কি, প্রত্যেকটা সম্পর্কে আমাদের একদম হাতে কলমে শিখতে হবে। বাট আমি ধরে নিচ্ছি এখন আমরা এটা শিখতেছি না, আমি দিলাম ম্যানুয়াল সিপিসি। ম্যানুয়াল সিপিসি মানে বোঝাই যাচ্ছে যে কস্ট পার ক্লিক, যেটা আমরা দেখলাম যে এই যে সিপিসি কস্ট পার ক্লিক 32 এত ম্যাক্সিমাম কাটতে পারে কি না পারে সেটা। তো ম্যানুয়াল সিপিসি এখানেও বলতেছে যে আমি ম্যানুয়াল সিপিসি সেট করলাম। ওকে, আচ্ছা, এখানে দেখেন আমাদের এই যে কনভার্সন ট্র্যাকিং এর বসানোর কথা বলতেছে, অ্যাড রোটেশন, অ্যাডটা কিভাবে পারফর্ম করবে, কখন কিভাবে দেখাবে, সে এই বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটি সবকিছু আলোচনা করব। দেখে নিচ্ছি যে এই জিনিসগুলো আলটিমেটলি আমাদের শিখতে হবে, কখন কোনটা ব্যবহার করে পরে শিখবো, এখন না বুঝে এইটা সিলেক্ট করে দিচ্ছি, দিলাম। এখানে দেখেন অ্যাড এক্সটেনশন নামে একটা ব্যাপার আছে, এখানে বাই ডিফল্ট 3টা দেখাচ্ছে, এখানে ক্লিক করলে আরো অনেকগুলো দেখাবে। অ্যাড এক্সটেনশন কি জিনিস, কখন এটা ব্যবহার করব, কোন ক্যাম্পেইনের ক্ষেত্রে, কোন ধরনের বিজনেসের ক্ষেত্রে কোন অ্যাড এক্সটেনশন ব্যবহার করব, সেগুলো আমরা আলোচনা করব, বাট নট নাও। এখন আমি সেভ এন্ড কন্টিনিউ করে নিচের দিকে চলে যাচ্ছি। তার মানে দেখেন বিডিং, এভারেজ বাজেট, তারপরে অ্যাড এক্সটেনশন, এই জিনিসগুলো আমাদের বসাতে হয় একটা ক্যাম্পেইনের ক্ষেত্রে। এখন আমি সেভ এন্ড নেক্সট করি। এখন দেখেন আমাদের, আমরা প্রথমে ছিলাম ক্যাম্পেইন, এরপর আসলাম অ্যাড গ্রুপে। অ্যাড গ্রুপে আসার পরে এখানে অ্যাড গ্রুপের একটা নেম চাচ্ছে, অ্যাড গ্রুপ কেন ক্রিয়েট করব, কতগুলো অ্যাড গ্রুপ থাকা উচিত, এগুলো এখন আমরা জানি না, আন্দাজে দিয়ে চলে যাচ্ছি। অ্যাড গ্রুপের ডিফল্ট বিড, এই দেখেন বিড অ্যামাউন্ট, এই যে আমি বসালাম ডিফল্ট বিড, এই অ্যাড গ্রুপের জন্য $1 আমি দিলাম, এটা কিন্তু আমি উইলিংলি দিতে চাচ্ছি, এই জায়গাটা আমরা আসবো, নট নাও। এরপরে হচ্ছে ওই যে আমি যে কিওয়ার্ড ওইখানে হচ্ছে আমার ওয়েবসাইটটা দিয়ে এসেছিলাম, যে কারণে এই অ্যাড গ্রুপে আমাকেও দেখাচ্ছে এতগুলো কিওয়ার্ড, এগুলো কিসের উপর ভিত্তি করে দেখাচ্ছে, এই ওয়েবসাইটটা যখন আমরা ওয়েবসাইট দিয়েছি, ওই যে আমরা প্রথমে যেখানে আমরা ওয়েবসাইটটা দিলাম, ওই ওয়েবসাইটটা দেওয়ার কারণে
এই ওয়েবসাইটটা অ্যানালাইসিস করে গুগল বলতেছে ভাই এই কিওয়ার্ড গুলো তোমার জন্য বেটার হতে পারে, কারণ তোমার অ্যাকর্ডিং টু ইওর ওয়েবসাইট গুগল অ্যানালাইসিস করে দেখেছে এই কিওয়ার্ড গুলো তোমার জন্য বেস্ট হতে পারে। বাট আমরা এইভাবে বসাবো না, আমরা কিওয়ার্ড রিসার্চ করে তারপরে বসাবো। আপাতত আমি কিছুই করতেছি না। এবং দেখেন এইখানে কিওয়ার্ডের বেশ কিছু ম্যাচ টাইপ আছে, দেখেন কিওয়ার্ডের বেশ কিছু ম্যাচ টাইপ আছে, ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ এবং এক্সাক্ট ম্যাচ। এই জিনিসগুলো কি, কিভাবে বুঝবো, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু একটা ক্যাম্পেইন করতে গিয়ে যে এই জিনিসগুলো লাগে এটা বোঝানোর জন্য জাস্ট আমরা এখন করতেছি, আমরা আন্দাজে চলে যাচ্ছি, আমরা বুঝি না এই জিনিসগুলো কি জিনিস, আমরা বুঝি না। ও যেভাবে আমার দিয়ে দিয়েছে আমি সেভাবেই চলে যাচ্ছি, সেভ এন্ড কন্টিনিউ করে। এবার এবার আমরা যেটা করব দেখেন, এখানে আমাদেরকে বলতেছে যে দেখেন যে ফাইনাল ইউআরএল কি জিনিস আমরা জানি না, কিন্তু এখানে একটা দিতে হয় ওয়েবসাইটের অ্যাড্রেস, সেটা আমরা বুঝে নিলাম। এখানে বলতেছে ডিসপ্লে ইউআরএলটা কেমন হবে, যেমন আমরা যেখানে অ্যাডটা দেখতেছি এই অ্যাডের যে এইটাকে বলা হচ্ছে ডিসপ্লে ইউআরএল, আমরা আরো পরে আসবো, জাস্ট ধরেন যে দিলাম, এভাবেই থাকলো। এরপরে বলতেছে দেখেন তুমি হেডলাইন দাও, এবং এই হেডলাইন গুলো 30 ক্যারেক্টারের মধ্যে হতে হয়, এবং আপনি এখানে ম্যাক্সিমাম 15টা হেডলাইন দিতে পারেন। এটা হচ্ছে নিউ আপডেট। গুগল আগে টেক্সট অ্যাড দিত, এটাকে বলা হচ্ছে রেসপন্সিভ টেক্সট অ্যাড। আগে হচ্ছে ম্যানুয়াল দিত, এই গত 1 মাস যাবত এটা আর দিচ্ছে না। এগুলো আমরা শিখবো এবং এই বিষয়গুলো আরো বিস্তার কথা বলবো। তো এইরকম আমরা 15টা দিতে পারি, ঠিক আছে। এটা কিভাবে কাজ করে সেটা পরে কথা বলবো। এবং এখানে দেখেন ডেসক্রিপশন, যেটা 90 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। এই ডেসক্রিপশন কিভাবে লেখে এটার উপর আমাদের ক্লাস আছে, এখন কথা বলতেছি না। এবং এই 4টা ডেসক্রিপশন দেওয়া যায় এবং 15টা এরকম হেডলাইন দেওয়া যায়। যে হেডলাইন দিলে এই যে এইভাবে অ্যাডটা শো করে, ডান সাইডে যেটা দেখাচ্ছে, মোবাইলে এরকম, ডেস্কটপে এরকম। যাই হোক, এই জিনিসগুলো ধরেন যে এইটা দিয়ে যদি আমি এখন সেভ এন্ড কন্টিনিউ করি তাহলে আমার একটা অ্যাড ক্রিয়েট হয়ে গেল। এখন এটা সেভ এন্ড কন্টিনিউ আমি দিলে নিবে না, কারণ হচ্ছে যে আমি এই জিনিসগুলো বসাইনি, জাস্ট আমি বোঝানোর ট্রাই করলাম যে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে গেলে আমাদের এত কিছু লাগে। ওকে, এখন এই জায়গাটা এই যে আমরা একটা ডিফল্ট বিড, এখানে বলতেছে একটা ডিফল্ট বিড তুমি বসাও। কেন এটা আমাকে বলেছে, কারণ এইখানে আমি বলে এসেছি যে আমি ম্যানুয়াল সিপিসি বসাবো। তার মানে আমি ম্যানুয়ালি গুগলকে কত টাকা দিতে চাই সেই টাকাটা এইখানে আমি বসাতে পারি। কোথায়? এখানে আমি গুগলকে উইলিংলি $1 দিতে চাই। তার মানে এই সমস্ত কিওয়ার্ডের এগেনস্টে যখন অ্যাড চলবে, কেউ যখন এই ডার্ক ডেনিম শার্ট মেন্স লিখে সার্চ দিবে এবং আমার অ্যাডটা দেখবে, যখন আমি ম্যানুয়ালি এই $1 দিব, তার মানে আমি গুগলকে স্বেচ্ছায় বলেছি ভাই তুমি ম্যাক্সিমাম আমার কাছ থেকে $1 নিতে পারবা, এর বেশি নিবা না। এই যে আমি গুগলকে বললাম যে ভাই তুমি $1 নিবা, এই দ্যাট ইজ কল্ড বিড। এবার আমরা ওই জায়গাটা একটু আসি। এইবার আমি এখনো কথা শেষ হয়নি, কোনো প্রশ্ন করেন না, প্রশ্ন থাকবে না, কে যেন একটু মাউথ মানে স্পিকার চালু করছে। এবার আমরা একটু বোঝার ট্রাই করি বিড কি এবং বিডিং কি। এই যে কোনো একটা কিওয়ার্ডের এগেনস্টে আমার অ্যাডটা শো করতেছে, এখন যদি আমি এখানে ক্লিক করি, এই ক্লিকের এগেনস্টে গুগলকে আমি কত টাকা দিতে চাই, দ্যাট ইজ কল্ড বিড অ্যামাউন্ট অর বিড। এখন এই জায়গাটা, এই যে আমরা এই কিওয়ার্ডটা লিখে সার্চ দেওয়ার কারণে এখানে আমাদের অ্যাড শো করতেছে 5টা, নিচে আমাদের করতেছে হচ্ছে 1টা বা 2টা। কিন্তু এই কিওয়ার্ডের এগেনস্টে আসলে এই 5টা বা এই 6টা অ্যাডভার্টাইজার বা ব্র্যান্ড বা কোম্পানি আসলে অ্যাড দেয় নাই, অ্যাডটা আসলে দিয়েছে আরো অনেক কোম্পানি, কিন্তু এদের ভিতরে তখন একটা বিডিং হয়েছে। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি বিডিং কি জিনিস। যেটা আমি সবসময় উদাহরণ দিই, সেই উদাহরণটাই দিব। আমরা বাংলা সিনেমা মোটামুটি সবাই দেখেছি, যদিও এটা নিয়ে আমাদের অনেক বাগ বিতণ্ডা কথাবার্তা আছে। যেমন আমরা কোনো কিছু হলেই বাংলা সিনেমার ভাব নিই, ভাই বাংলা সিনেমা দেখছেন। ঠিক ওই লোকটারই পাশে যখন সাকিব খান এসে দাঁড়ায়,
তখন তার সাথে সেলফি তুলতে চলে যায়, অথচ সারাদিন তারা বাংলা সিনেমার একটু বদনাম করে। যাই হোক আর কি, এখন সেই বাংলা সিনেমার গল্পে যাব। দেখবেন বাংলা সিনেমাতে আমরা দেখি অনেক সময় আনোয়ার হোসেনের বাড়ি বা রাজীবের বাড়ি নিলামে উঠেছে। নিলামে ওঠা মানে কি, যে ধরেন বাংলা সিনেমাতে নিলামে ওঠা মানে হলো যে কেউ একজন তার বাড়ি ঘর পুড়ে, তার হচ্ছে ধরেন যে আনোয়ার হোসেন বা মোস্তফার বাড়ি হচ্ছে যে মানে তার ফ্যাক্টরিতে আগুন ধরে পুড়ে শেষ, এবার পাওনাদাররা আসছে, তার বাড়ি বেচা, ব্যাংক থেকে লোকজন আসছে, বাড়ি বেচা ছাড়া কোনো উপায় নাই। এইবার ওই বাড়ি বেচার সময় নিলাম ডাক হয় যে ভাই এই বাড়িটা 1,00,000 টাকা, 1,00,000 টাকা, 1,00,000 টাকা, বা 50,00,000 টাকা, 50,00,000 টাকা, 50,00,000 টাকা, মাঝখান থেকে একজন এই নিলামে বলে ফেটে ভাই আমি 70,00,000 টাকা দিব। এরপরে যে নিলামটাকে যে মানে পরিচালনা করে বলে যে ভাই 70,00,000, 70,00,000 1, 70,00,000 2, 70,00,000 3, এইভাবে 80,00,000-এ চলে উঠে পড়ে। এইরকম 80,00,000 1, 2, 80,00,000 3, 80,00,000 4, মানে 80,00,000 1, 80,00,000 2, 80,00,000 3 এর মধ্যে ধরেন নায়ক জসিমের আগমন, সে একবারে বলে আমি 2 কোটি টাকা দিব। এই যে 2 কোটি টাকা যে দেয়, সে কিন্তু স্বেচ্ছায় দিতে চাচ্ছে। এই যে 2 কোটি টাকা যে দেয়, সেই ভদ্রলোক ওই বাড়িটা আসলে উইন করে। ঠিক এখানেও সেই ঘটনাটাই আসলে ঘটে, কিন্তু এর সাথে একটু আনুষঙ্গিক বিষয় আছে। কি, যখন কেউ ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা লিখে সার্চ দেয়, প্রত্যেককেই কিন্তু ওই যে আমরা ম্যানুয়াল বিডিং যেটা দেখে আসলাম, যে আমরা ম্যানুয়ালি $1 দিয়ে আসলাম, এইরকম প্রত্যেকটা কোম্পানি গুগলকে ম্যানুয়ালি, কেউ বলেছে আমি $1 দিব, কেউ বলেছে আমি $2 দেব, কেউ বলেছে আমি $3 দিব। এই যে $1 $2 দিব, এইটা হচ্ছে যখন কেউ কিওয়ার্ড লিখে সার্চ দেয়, তখন যতগুলো কোম্পানি এই এই ওয়েব হোস্টিং কিওয়ার্ডটার এগেনস্টে অ্যাড চালাচ্ছে, তারা রিয়েল টাইম কে কত বিড মানে কে কত অ্যামাউন্ট গুগলকে দিতে চেয়েছে, সে রিয়েল টাইম ওই বিডিংটা করে। যে সর্বোচ্চ দিতে চায়, মানে যে সর্বোচ্চ অ্যামাউন্টটা দিতে চেয়েছে, গুগল সেটা নেয়, অ্যাজ ওয়েল অ্যাজ গুগল তার কোয়ালিটি স্কোর নেয়। এই কোয়ালিটি স্কোর এবং ওই বিড অ্যামাউন্ট যে সর্বোচ্চ দিতে চেয়েছে, সেটার উপরে ডিপেন্ড করে গুগল তার অ্যাডটা সবার উপরে দেখায়, তারপরে যে কম দিতে চেয়েছে তারপরে দেখায়, তারপরে যে কম দিতে চেয়েছে তারপরে দেখায়, এইভাবে জিনিসটা দেখায়। দ্যাট ইজ কল্ড বিড, মানে যে টাকাটা আমি গুগলকে স্বেচ্ছায় দিতে চাই। আর হচ্ছে বিডিং মানে হলো যে এই যে টোটাল প্রসেস, ওই যে একজন বললো 50 লাখ, একজন বললো 70 লাখ, একজন বললো 80 লাখ, জসিম এসে বললো আমি 2 কোটি টাকা দিব। এই যে রিয়েল টাইমে যে একটা অকশন বা বিডিং বা একটা প্রক্রিয়া হলো ব্যাক এন্ডে, গুগল যে ঘটনাগুলো ঘটালো, দ্যাট ইজ কল্ড বিডিং। আর কে কত টাকা দিতে চাইলো, দ্যাট ইজ কল্ড বিড অ্যামাউন্ট। আমরা কি বিড আর বিড অ্যামাউন্টটা সম্পর্কে বুঝতে পেরেছি না পারি নাই? জি ভাই, ইনশাল্লাহ বুঝেছি আর কি। আচ্ছা, এখন ধরেন এখন ধরেন এখন হচ্ছে যে শুধু কি এই বিড অ্যামাউন্ট মানে আমি যে যত টাকা দিতে চাই সেটার উপরেও এটা ডিপেন্ড করবে না, এটা ডিপেন্ড করবে এই কোয়ালিটি স্কোরের উপরেও। মানে কে কত টাকা দিতে চায় সেটা যেমন একটা ফ্যাক্টর, মানে কোয়ালিটি স্কোরের, আমরা বলেছিলাম গত ক্লাসে কোয়ালিটি স্কোরে 1 থেকে 10, কোয়ালিটি স্কোর কত, 1 থেকে 10-এর মধ্যে গুগল কাউন্ট করে। তার মধ্যে বিড অ্যামাউন্ট একটা ফ্যাক্টর, যে কে কত টাকা উইলিংলি গুগলকে দিতে চায়। বাদ বাকি আরো কিছু ফ্যাক্টর আছে, যেমন আমরা বলেছিলাম অ্যাড কপি রেলিভেন্স, মানে এই যে আমি ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলাম, এই এই ওয়েব হোস্টিং শব্দটা এই ইসের মধ্যে আছে কিনা, কিসের মধ্যে, এই অ্যাড এর মধ্যে আছে কিনা, এই হেডলাইনের মধ্যে আছে কিনা, ডেসক্রিপশনের মধ্যে আছে কিনা, এবং এই অ্যাড এক্সটেনশনের মধ্যে আছে কিনা। অ্যাড রেলিভেন্স as well as depend করে কিওয়ার্ড রিলেভেন্সি বা অ্যাড কপি রিলেভেন্সি আর কিওয়ার্ড রিলেভেন্সি একই, যে ওই মানে ওই কিওয়ার্ডটা ওই অ্যাড এর কপির মধ্যে আছে কিনা। এবং ল্যান্ডিং পেজ রিলেভেন্স বলে একটা শব্দ আছে, যে এই অ্যাডটা লিখে কেউ যখন এইটাতে ক্লিক করবে, ক্লিক করার পরে যে পেজটাতে যাচ্ছে সেই পেজটাতের মধ্যে ওয়েব হোস্টিং শব্দগুলো আছে কিনা, নাকি আমি ক্লিক করলাম হচ্ছে ডোমেন হোস্টিং লিখে, এখানে আমরা এসে দেখলাম যে শাবনূরের একটা দারুণ ছবি, মানে যেটা সিনেমা নিয়ে কথা বলা হয়েছে, মানে ওয়েব হোস্টিং এর সাথে তার কোনো সম্পর্ক নেই। দ্যাট ইজ কল্ড ল্যান্ডিং পেজ রেলিভেন্স, সেটা রেলিভেন্স না। এরপরেও ডিপেন্ড করে হচ্ছে যে ওভারঅল ক্লিক থ্রু রেট, এটা আমরা একটু বুঝি। ক্লিক থ্রু রেট মানে হলো যে আমরা গতদিন শিখেছিলাম যে কতজন অ্যাডটা দেখেছে
এবং সেই অনুযায়ী কতবার ক্লিক করেছে। এখন এখানে একটা প্রশ্ন থাকে যে নতুন একটা ভদ্রলোক আজকেই আপনি এই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এবং আজকে অ্যাড চালাইছেন, তাহলে কি গুগল এই ক্লিক থ্রু রেট পাবে? পায় না কিন্তু। অথবা এই যে হিস্টোরিক্যাল পারফরমেন্স, যে আপনি অ্যাডটা 6 মাস ধরে চালাচ্ছেন, প্রিভিয়াসলি আপনার এই অ্যাড অ্যাকাউন্টে কেমন কনভার্সন ছিল, মানে আপনার অ্যাডটা দেখে কতজন মানুষ আপনার ভিজিট করেছে, সেখান থেকে কতজন মানুষ কিনেছে, এই হিস্টোরিক্যাল পারফরমেন্স কিন্তু নতুন যদি আপনি একটা অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু থাকে না। তাহলে নতুন যারা অ্যাকাউন্ট খোলেন তাদের কিন্তু এই জিনিসটা প্রথমেই মিস, যে কারণে আপনি ফেসবুক অ্যাড বলেন আর গুগল অ্যাড বলেন প্রথমে দেখবেন যে একটু বেশি কাটে। আচ্ছা, এইগুলোর উপর বিবেচনা করে গুগল একটা কোয়ালিটি স্কোর দেয়, দ্যাট ইজ 1 থেকে 10 পর্যন্ত। এখন আমরা আসি যে এই ক্যালকুলেশনটা আসলে কিভাবে ঘটে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এখন আমরা বোঝার চেষ্টা করব এই অ্যাড র্যাঙ্কিংটা কিভাবে হয়। গুগল আমাদের একটা ফর্মুলা দিয়েছে যে ভাই অ্যাড র্যাঙ্ক হয় হচ্ছে অ্যাড র্যাঙ্ক আচ্ছা সরি অ্যাড র্যাঙ্ক ইকুয়াল টু ম্যাক্স সিপিসি, ম্যাক্স সিপিসি মানে কস্ট পার ক্লিক গুণন কোয়ালিটি স্কোর, কোয়ালিটি স্কোর। এটা হচ্ছে অ্যাড র্যাঙ্কের ফর্মুলা। এখন আমরা একটু বোঝার ট্রাই করি। এখন আমরা একটা ধরেন, আমরা এটা কিন্তু বাড়ির কাজ থাকবে কালকে, হ্যাঁ, এটা খুব মাথায় দিয়ে আমাদের দেখতে হবে। ধরেন এখানে হচ্ছে অ্যাডভার্টাইজার, অ্যাডভার্টাইজার আমরা অ্যাডভার্টাইজার 1 না দিই, আমরা ধরেন অ্যাডভার্টাইজারই দিলাম, অ্যাডভার্টাইজার এটা আমরা দিলাম হচ্ছে ধরেন যে ম্যাক্স সিপিসি, এটা আমরা দিলাম হচ্ছে কোয়ালিটি স্কোর, যেটাকে আমরা কিউএস লিখলাম, আর এখানে আমরা দিলাম হচ্ছে যে অ্যাড র্যাঙ্ক, অ্যাড র্যাঙ্ক ভ্যালু। আমরা একটু দেখি, যেমন ধরেন আমরা ইনসার্ট আরো একটু কয়েকটা কোম্পানি নিই। যেমন ধরেন আড়ং একটা কোম্পানি, আড়ং একটা কোম্পানি, লারিভ একটা কোম্পানি, ধরেন ক্যাটসাই একটা কোম্পানি, আরেকটা ব্র্যান্ডের নাম বলেন, ফ্রিল্যান্ড না, ফ্রিল্যান্ড একটা কোম্পানি, আরেকটা বলেন তো, একটা ফ্যাশন ব্র্যান্ডের নাম বলেন। ইয়েলো, ইয়েলো আছে তো, ইয়েলো। ও ঠিক আছে, ইয়েলো, ওয়াইও এল এল, এই বানানো হয় না, না ইয়েলো। এখন ধরেন যে তার কিওয়ার্ডটা আমরা ধরলাম, বিডিং এ কিভাবে ঘটনাটা ঘটে দেখেন। কিওয়ার্ড ধরলাম হচ্ছে যে, কিওয়ার্ডটা ধরলাম হচ্ছে যে আমি উইমেন্স টপস, ধরেন উইমেন্স টপ প্রাইস ইন বাংলাদেশ, ধরেন এইটা হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডটার জন্য, এই কিওয়ার্ডটার জন্য আড়ং অ্যাড চালাচ্ছে, লারিভ অ্যাড চালাচ্ছে, ক্যাটসাই অ্যাড চালাচ্ছে, ফ্রিল্যান্ড অ্যাড চালাচ্ছে, ইয়েলো অ্যাড চালাচ্ছে এই এই কিওয়ার্ডটার জন্য। এখন আড়ং বলেছে যে ভাই আমি এই কিওয়ার্ডটার জন্য $7 দিব। ম্যাক্স সিপিসি, আমরা কিন্তু ম্যাক্স সিপিসি মানে কস্ট পার ক্লিক, মানে কি আমি কত টাকা দিতে চাই ওই সিপিসি, দ্যাট ইজ কল্ড বিড। এটাকে আমরা আবার বিডও বলতে পারি, স্ল্যাশ বিড অ্যামাউন্ট। ভাইয়া আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা আচ্ছা, মানে আমি গত ক্লাস থেকে আনমিউট করতে পারছিলাম না, আজকে হুট করে আনমিউট হলো, বুঝতে না কি প্রবলেম। না না কোনো সমস্যা নেই, আপনি একটু আনমিউটই থাকে, আপাতত কথা বলার দরকার নেই, শুধু শুনে যান, আমার কথা শুনতে পারলেই হবে। আচ্ছা ধরেন ম্যাক্স সিপিসি, গুগল মানে গুগল উইলিংলি এই পজিশনে আসার জন্য, এই পজিশনে আসার জন্য গুগল আড়ং গুগলকে $7 দিতে চাই, এবং লারিভ ধরেন $5 দিতে চাই, ক্যাটসাই ধরেন $8 দিতে চাই, ফ্রিল্যান্ড ধরেন $4 দিতে চাই, ইয়োলো ধরেন $9 দিতে চাই, আমি ধরে নিচ্ছি। এবং আড়ং এর কোয়ালিটি স্কোর, কোয়ালিটি স্কোর আমরা বলেছিলাম কি, কোয়ালিটি স্কোর ডিপেন্ড করে কিসের উপরে, এইগুলোর উপর বিবেচনা করে
গুগল অটোমেটিক্যালি একটা কোয়ালিটি স্কোর দেয় ব্যাক এন্ডে, সে ক্যালকুলেশন করে যেই কোয়ালিটি স্কোর 1 থেকে 10 তার ভ্যালু। আমি ধরলাম আড়ং 10-এর মধ্যে 10ই পেয়েছে ধরেন, এবং লারিব 10-এর মধ্যে ধরেন 8 পেয়েছে, ক্যাটসাই ধরেন 6 পেয়েছে, আমি ধরলাম, ফ্রিল্যান্ড ধরেন 5 পেয়েছে, এই ভদ্রলোক ধরেন 3 পেয়েছে বা 4 পেয়েছে, আমি ধরে নিলাম। তার মানে কোয়ালিটি স্কোরটা কি 1 থেকে 10-এর মধ্যে, 1 থেকে 10-এর মধ্যে হচ্ছে কোয়ালিটি স্কোরটা হয়। তো এই বিষয়গুলো বিবেচনা করে গুগল ব্যাক এন্ডে ক্যালকুলেশন করেছে যে আড়ং যে পেজে নিয়ে যাচ্ছে বা আড়ং যে ক্যাম্পেইনটা করতেছে এই কিওয়ার্ডটার জন্য, তার জন্য আড়ং গুগলকে $7 দিতে চাই উইলিংলি, যেটাকে আমরা বলছি বিড, এবং আড়ং এর ল্যান্ডিং পেজে সবকিছু মিলিয়ে এই বিষয়গুলোর উপর বিবেচনা করে গুগল তাকে একটা স্কোর দিয়েছে যে কোয়ালিটি স্কোরটা হচ্ছে 10-এ 10, 10-এ 10 পাইছে এই ভদ্রলোক। লারিব 8 পেয়েছে, সে $5 দিতে চায়, ক্যাটসাই $8 দিতে চায়, এ 6 দিয়েছে, ফ্রিল্যান্ড $4 দিতে চায়, এ কোয়ালিটি স্কোর 5 মার খাইছে, ইওলো $9 দিতে চায় কিন্তু এর কোয়ালিটি স্কোর ভেরি ব্যাড, সেটা 4 পেয়েছে। এখন এই দুইটার গুণফল মিলে হয় অ্যাড র্যাঙ্ক। যেমন 7-10-এ 70 হচ্ছে কার? আড়ংয়ের। 7-10-এ 70, 5-8টা 40 হচ্ছে লারিবের, 6-8টা 48 হচ্ছে ক্যাটসাইয়ের, 4-5-আ 20 হচ্ছে ফ্রিল্যান্ডের, 4-9 36 হচ্ছে ইওলোর। এইগুলোকে, এই ক্যালকুলেশনটা গুগল ব্যাকএন্ডে করে, এটাকে বলে হচ্ছে অ্যাড র্যাঙ্ক ভ্যালু অর অ্যাড র্যাঙ্ক। এখন এখানে আমরা আরেকটা নিব, কলাম নিব রাইটে, এইটাকে বলে হচ্ছে অ্যাড পজিশন, মানে কার অ্যাড উপরে দেখাবে সেটার পজিশন, POSITION না, বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আচ্ছা, এখন যার এই ভ্যালু, এই অ্যাড র্যাঙ্কের ভ্যালু যার সর্বোচ্চ, সে হচ্ছে এই অ্যাবসোলিউট টপ পেজে থাকবে, যার তারপরে সে এখানে থাকবে, যার তারপরে সেখানে থাকবে, যার তারপরে সেখানে থাকবে, যার তারপরে সে হচ্ছে এই নিচে এখানে থাকবে। এইভাবে পজিশনিংটা হয়। এখন দেখি 70 যে ভদ্রলোক আড়ং পেয়েছে 70, সে হচ্ছে তার অ্যাডের পজিশন, মানে সে অ্যাবসোলিউট টপ পেজে থাকবে। তার মানে কি, সে এখানে থাকবে, এই জায়গাটা থাকবে, নাম্বার 1, অ্যাট পজিশন 1-এ থাকবে। এরপরে দেখেন কে আছে, ক্যাটসাই, যে যার হচ্ছে 48, তার মানে এ 2 নম্বর পজিশনে থাকবে। সে কোথায় থাকবে? এই ভদ্রলোক থাকবে এই আড়ংয়ের পরে। এরপরে দেখেন কে বেশি আছে, 40 যে সে, তাই না, লারিব থাকবে 3 নম্বর পজিশনে। ফ্রিল্যান্ড কোথায় থাকবে? না, ফ্রিল্যান্ড আরো পরে। ইওলো থাকবে হচ্ছে যে 4 নম্বর পজিশনে, ফ্রিল্যান্ড থাকবে 5 নম্বর পজিশনে। এই জায়গাটা আমরা বুঝতে পারছি না পারি নাই গুগল কিভাবে ক্যালকুলেশন করে। এই ক্যালকুলেশনটা এখন ধরেন আমরা 5টা নিয়ে দেখলাম, গুগল দেখা যাচ্ছে এরকম এই সেম কিওয়ার্ডের জন্য 50টা কোম্পানি অ্যাড দিচ্ছে, সে ব্যাকএন্ডে এই ক্যালকুলেশন গুলো করে ফেলে, করে এইভাবে অ্যাড র্যাঙ্ক করে, এন্ড দেন তার একটা পজিশন দেয়, ঠিক সেইভাবে এখানে অ্যাড গুলো শো করে। এটাকে আমরা এইটুকু বুঝতে পেরেছি না পারি নাই? হ্যালো, জি ভাইয়া বুঝছি। জি ভাই বুঝছি ভাইয়া। জি ভাই বুঝে গেছি। ঠিক আছে। এখন কেউ একজন কি জন্য লিখতেছেন? আচ্ছা, লেখার দরকার নেই, ডিরেক্ট বলে দিবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখব যে অ্যাকচুয়ালি এই যে আমরা ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলে যে আমরা কিওয়ার্ডের ভ্যালুটা পাইলাম 32.26 সেন্ট, আসলেই সেটা কাটে কিনা, বা আড়ং দিতে চেয়েছে কত? আড়ং দিতে চেয়েছে গুগলকে $7, লারিব দিতে চেয়েছে গুগলকে $5, আসলেই কি $5 কাটে, মানে আমি যেটা দিতে চাই সেটাই কাটে, নাকি ওর ব্যাকএন্ডে একটা ক্যালকুলেশন আছে, সেটা আমরা দেখব। এবং অ্যাকচুয়ালি কত টাকা কাটে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। অ্যাকচুয়াল কস্ট, ধরেন অ্যাকচুয়াল কস্ট অফ, আমরা আড়ং এর বের করতে চাই, অ্যাকচুয়াল কস্ট অফ আড়ং এর বের করতে চাই। এটার সূত্র হলো
এইটার সূত্র হলো, এটা গুগলের সূত্র, মানে নাজিল হওয়া, গুগল থেকে নাজিল হওয়া, এই কথাগুলো কিন্তু একটা অমান্য, বুঝছেন নি? এখন ধরেন আড়ং এর যদি আমরা বের করতে চাই, আড়ং $7 উইলিংলি দিতে চেয়েছে, দ্যাট ইজ কল্ড বিড। আর এই যে টোটাল প্রক্রিয়া, এই যে আড়ং এত দিতে চায়, এ এত দিতে চায়, অ্যাড র্যাঙ্ক এত, এর পজিশন এত, এই টোটাল প্রক্রিয়াটাকে বলে কিন্তু বিডিং। আমরা বুঝতে পারছি এখন? আচ্ছা, অ্যাকচুয়াল কস্ট অফ আড়ং এর যদি আমরা বের করতে চাই, তাহলে আড়ং হচ্ছে এক আড়ং এর নিচের পজিশনে কে আছে? আড়ং হচ্ছে পজিশনে 1 এ আছে, তাই না? আড়ং এর নিচের পজিশনে আছে কে বলেন তো? আড়ং এর নিচে কে আছে? হ্যালো, ক্যাটসাই ক্যাটসাই আছে। তাহলে ক্যাটসাইয়ের যে অ্যাড র্যাঙ্ক ভ্যালু 48, ক্যাটসাইয়ের যে মানে যে আড়ং এর পরে আছে, আড়ং এর পরে আছে ক্যাটসাই, তার অ্যাড র্যাঙ্কের ভ্যালু কত? 48 ভাগ আড়ং এর কোয়ালিটি স্কোর কত? আড়ং এর কোয়ালিটি স্কোর হচ্ছে 10 10 প্লাস 0.01। এইটা হচ্ছে মূলত ফর্মুলা, এটা গুগল থেকে নাজিল হয়, আমার কথা না। তাহলে হচ্ছে দেখেন 4 × 10 = 40, তার মানে কত হবে বলেন তো? মানে এইটা ইয়া করলে কত হয় একটু যোগ করে বলেন। 4.801 4.81 হয় না? 81 হ্যাঁ। তার মানে হচ্ছে আড়ং দিতে চেয়েছিল $7 উইলিংলি, যেটাকে আমরা বলছি বিড অর বিড অ্যামাউন্ট। টোটাল প্রক্রিয়াটাকে আমরা বলতেছি হচ্ছে বিডিং, ওই জসিমের গল্প। কিন্তু আড়ং এর কাটবে অ্যাকচুয়ালি এত টাকা। যদি এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিয়ে আড়ং যে অ্যাবসলিউট টপ পেজে থাকবে সেখান থেকে কেউ যদি ক্লিক করে, তাহলে আড়ং এর মূলত এই টাকাটা কাটবে। এখন যদি আমরা ধরেন যে ক্যাটসাইয়ের বের করতে চাই, ধরেন আমরা অ্যাকচুয়াল কস্ট অফ ক্যাটসাইয়ের যদি বের করতে চাই, তাহলে কিভাবে বের করব? অ্যাকচুয়াল আমরা ক্যাটসাইয়ের যদি বের করতে চাই, ক্যাটসাই না, ধরেন আমরা ফ্রিল্যান্ডের বের করতে চাই, ফ্রিল্যান্ড আমরা একটু পরে বের করি, ধরেন আমরা ইওলোর বের করতে চাই। তাহলে তো আমরা ফ্রিল্যান্ডের পজিশন র‍্যাঙ্কটা ধরবো। আসতেছে, ওই জায়গাটা আমরা আসতেছি আর কি। ধরেন আমি ইওলোর বের করতে চাই, তাহলে ইওলো আছে কোন পজিশনে বস? 4 নম্বরে। ইওলোর পরে কে আছে? এরপর ফিনল্যান্ড। ফ্রিল্যান্ড আছে। তাহলে ফ্রিল্যান্ডের কোয়ালিটি স্কোর কত? অ্যাড র্যাঙ্ক কত? 20 ভাগ দিব হচ্ছে 4 নিজের কোয়ালিটি স্কোর 4 প্লাস হচ্ছে 0.1 এটা করলে যা হয় 5.1। ফ্রিল্যান্ড ভদ্রলোক কোথায় আছে? ভাই ওখানে মনে হয় একটু ভুল হয়েছে, ওখানে 4.881 না, ওটা 5.8 হবে, কারণ এটা তো 0.1 পয়েন্ট দশমিক না তো। আচ্ছা বস, আমার কথা সমস্যা নেই, এটা আমরা একটু হিসাব করে ফেলবো। কত হবে বস সেটা বলেন? ওই যে 5.8। আচ্ছা 5.8 হবে, কোনো সমস্যা নেই, এইটাই হবে। এই হিসাবটা আমাদের করতে হবে, এটা জাস্ট আমরা কিভাবে করে সেটা আমাদের শিখতে হবে। এই জিনিসটা আমরা শিখতেছি কেন? যে কিভাবে আমরা কস্টটা কমিয়ে আনতে পারি সেটার কারণে। আচ্ছা এই হিসাবটা ওই করবে, ফ্যান্টাস্টিক। এখন হচ্ছে যে এইটা করলে যা হয় সেটা আমরা বের করব। কিন্তু এখন দেখেন এই শাড়িতে সবার নিচে আছে কে? ফ্রিল্যান্ড ছাড়া কিন্তু নাই। এখন ফ্রিল্যান্ডে যদি আমরা বের করতে চাই, ফ্রিল্যান্ডের পরে তো আসলে কেউ নাই, তাহলে কি হবে? ফ্রিল্যান্ডের পরে যেহেতু কেউ নাই, তাহলে ফ্রিল্যান্ড যেটা উইলিংলি দিতে চেয়েছে ওইটাই কাটবে। এখন পয়েন্ট হলো যে আসলে আমরা যেমন 5টা নিয়ে দেখতেছি, গুগল তো আসলে 5টা নিয়ে দেখবে না, গুগল দেখবে আসলে 50টা 100টা নিয়ে। তো গুগলের আসলে জায়গা আছে উপরে 5টা বা 4টা, নিচেই 3টা, মানে এই 7টা 8টা জায়গা আছে। গুগল আসলে ওর পরে আর ক্যালকুলেশন করারই দরকার নেই, ঠিক আছে? বাট এখানে হলো যে যেহেতু ওর নিচে কেউ নেই, তাহলে ও যেটা উইলিংলি দিতে চেয়েছে সেই টাকাটাই কাটবে। এইটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে না নাই? হ্যালো হ্যালো মানে একটু আরেকটু যদি একটু ক্লিয়ার করতে না, মানে একটু কনফিউজড। মানে প্রথমটা হচ্ছে যে সে যদি বিট করে ম্যাক্সিমাম কিন্তু ক্যালকুলেশনে যদি কম আসে, বাট সেটা তাহলে সেটা ধরতে হবে, এই তো? মানে সেটা তার বিট ধরতে হবে না, ম্যাক্সিমাম সেটাই অ্যাকচুয়ালি কাটবে। কাটবে। মানে আর যা গুগল মানে আড়ং গুগলকে উইলিংলি $7 দিতে চায়, দ্যাট ইজ কল্ড বিড।
এই বিডিং এ হ্যাঁ। অংশগ্রহণ করার জন্য তার বিড অ্যামাউন্ট $7 সে দিতে চায়, হুম। কিন্তু তার কোয়ালিটি স্কোর 10। কোয়ালিটি স্কোর কিসের উপর ডিপেন্ড করে? এইগুলোর উপর বিবেচনা করে তাকে একটা গুগল কোয়ালিটি স্কোর দেয়। দেওয়ার পরে ক্যালকুলেশনে আমরা দেখতেছি সে আসলে $60 দিতে চায়, কিন্তু অ্যাকচুয়ালি আসলে কাটবে এটা, কারণ কি? তার কোয়ালিটি স্কোর ভালো ছিল। জি জি। তার মানে হলো যে আমাদের কোয়ালিটি স্কোরটা যদি আমরা বাড়াতে পারি, তাহলে বিড অ্যামাউন্ট আসলে ফ্যাক্টর না। তাতে হচ্ছে যে আমার কস্টটাও কমে যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার র্যাঙ্কিংটা হচ্ছে সবার উপরে অ্যাবসলিউট টপ পেজে থাকতে পারতেছি। তো অ্যাবসলিউট টপ পেজে আপনি যত থাকতে পারবেন, তত আপনার ক্লিক থ্রু রেট, সিটিআরটা বেড়ে যাবে। এখন যদি জিজ্ঞেস করি ক্লিক থ্রু রেট কাকে বলে, আমরা জানি না। ক্লিক থ্রু রেট মানে কতবার দেখলো, তার এগেনস্টে কতবার ক্লিক করলো, তার মানে ক্লিক ভাগ ইমপ্রেশন, এইটা হচ্ছে ক্লিক থ্রু রেট। তার মানে যার অ্যাডটা সবার উপরে দেখাবে, নিশ্চয়ই ক্লিক থ্রু রেট বেড়ে যাবে, তাহলে অ্যাডের পারফরমেন্সটাও বেড়ে যাবে, ঠিক কিনা? আচ্ছা, তো এইটাই আসলে ঘটনা। এটা আমরা কে কে বুঝেছি বুঝি নাই, এটা আমাকে বলতে হবে। এটা তো বুঝছি। আর পরেরটা হলো যার কোয়ালিটি স্কোর কম কিন্তু তার বিটটা বেশি, সেক্ষেত্রে সে ওই টাকাই দিতে হবে, এরকম একটা। তাকে ওইটা দিতে যে লাস্টে আছে। বাট গুগল আসলে অতদূর যাবেই না, কারণ গুগলের জায়গায় তো আছে রে ভাই, উপরে 5টা নিচেই 2টা, টোটাল এই 7টা। গুগলের আচ্ছা, ওখানে আমার একটা কোশ্চেন, যদি কোয়ালিটি স্কোর সব মানে দুজনের যদি সেম থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে কি করবে? গুগলের সেম, রেটটাও সেম। এই প্রশ্নটা সবাই করে ভাই, বুঝছেন নি? কোয়ালিটি স্কোর এই প্রশ্নটা সবাই করে। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, এই জিনিসগুলো এই যে বিয়ের আগেই মানে বর্ষরাতে বিড়াল মারলাম এই কারণে যে এই হিস্টোরিক্যাল পারফরমেন্স, ক্লিক থ্রু রেট, এই জিনিসগুলো কি কোনোদিনও কারোর সেম করতে পারবেন? কোনো না কোনো যায় 0.1 এর জন্য আপনি ধরা খাবেন। সো এটা কোনো দিনও হবে না। আচ্ছা আচ্ছা। এই জিনিসগুলো মানে হিস্টোরিক্যাল পারফরমেন্স, ধরেন আপনি একদিন ধরে এক চালাচ্ছেন, কেউ একসাথে, বা এমনও যদি হয়, ধরেন এমনও যদি হয় যে 2টা অ্যাকাউন্ট আপনি একই সময় একদম স্টপ ওয়াচ ধরে 2টা অ্যাকাউন্ট চালু করছেন, 2টা স্টপ ওয়াচ ধরে একই সাথে অ্যাড ক্রিয়েট করছেন, একই কিওয়ার্ড, তারপরেও কি এই জিনিসগুলো সেম হবে? দেখবেন যে কারো ক্লিক থ্রু রেট বেশি, কারো ক্লিক থ্রু রেট কম। সো কোনো দিনও আপনার ওই ভ্যালু এক হবে না। আচ্ছা ভাই, যদি কেউ র্যাঙ্কটা যদি সমান হয়, কোনটা র্যাঙ্কটা বলতে? র্যাঙ্ক বলতে ওই যে ম্যাক্সিমাম সিপিসি আর কোয়ালিটি স্কোরের গুণন যদি সমান হয় তখন আর কি। মানে কোয়ালিটি স্কোরের ওইটা কোনোদিনও সমান হবে না, কারণ কোয়ালিটি স্কোর ডিপেন্ড করতেছে এই বিষয়গুলোর উপর। এই বিষয়গুলোর একটাতে যদি আপনি মার খান, তাহলে তো আপনার কোয়ালিটি স্কোর সমান হয় না। আচ্ছা ভাই, অ্যাড চালানোর পরে কি আছে কোয়ালিটি স্কোর আসে, না অ্যাড চালানোর আগে আসে? অ্যাড আগে চালানোর পরে কোয়ালিটি স্কোর দেখতে পারবেন, তার আগে পারবেন না। তাহলে বুঝবো কি করে? হ্যাঁ, গুগলে তো অনেকজন হচ্ছে আপনার অ্যাড দেয়, এটা কাউন্ট করে কতজনকে, মানে এই কোয়ালিটি স্কোর তারপর হচ্ছে এগুলোর উপর কাউন্ট করে হচ্ছে সবাইকে, যারা এই বিডিং মানে যে এই কিওয়ার্ডটা দিয়ে যারা অ্যাড চালাচ্ছে সবাইকে কাউন্ট করবে। তারপরে কিন্তু টপ পেজে কতজন থাকবে? এখানে তো আমরা 5 জনের 5 জন, দেখলাম, তো উপরে আসলে 5 জন আর exactly নিচে 2 জন, কতজন? 7 জন। উপরে 5 জন আর নিচে 2 জন, 7 জন। মানে টপ পেজের জন্য 7 জনকে ইয়া করে আর কি। হ্যাঁ, তাছাড়া তো জায়গা নেই। আগে হচ্ছে গুগল অ্যাড এই ডান সাইডেও দেখাতো, এখন আর দেখায় না। এখন আর একটা কি করে যে গুগল পরের পেজেও কিছুটা দেখায়, যেমন এই 2 নম্বর পেজে গেলেও দেখবেন একটু চেঞ্জ হয়ে যায়, একটু এদিক সেদিক হয়। বাট এটা হচ্ছে যে এমনিতেই চেঞ্জ হয়, মূলত আপনাকে এই পেজটাই ধরতে হবে, একটাই পেজ। দেখা যাচ্ছে ভাই, আরেকটা ইয়ে দেয়। শ্যাম ভাই, একটা কথা ছিল, ধরেন আমরা যদি ম্যানুয়াল যেটা আমি দিচ্ছি, এটা আমি কম্পিউটারের ইয়াটা কি আমি কোনোভাবে মানে দেখতে পারবো? মানে সেক্ষেত্রে কোনটা? ধরেন আমি ম্যানুয়াল সিপিইউ দিচ্ছি ধরেন $5, আমি আমি যদি ওই কম্পিউটার কত দিচ্ছি ওটা দেখতে পারবো ওইভাবে? কম্পিটিটর কত দিচ্ছে বিডির ক্ষেত্রে এটা দেখতে পারবেন। বিডির ক্ষেত্রে তাহলে এটা কি আন্দাজে দেওয়া হচ্ছে না যে আমি কত দিচ্ছি, এটা আমি বুঝতেছি না? বা মানে আন্দাজে তো আমরা দিচ্ছি না, ওটা কিওয়ার্ড হিসাবে, তাই না? ওইটা হচ্ছে না, আমরা বিশেষ হচ্ছে করে ওইটা আমরা কিভাবে দিব, এই জন্য যে প্রথমেই হচ্ছে আমরা একটা ইয়া করলাম যে বিড অ্যামাউন্ট আমি 1 দিলাম, কিন্তু আসলে কত দিব সেটাই আমরা 1 বাই 1 শিখবো। মানে আমাদের আলটিমেট গোল হলো যে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করা, যে ক্যাম্পেইন ক্রিয়েটটা আমি একটু আগে না বুঝে করেছি, ওইখানে যে টার্মগুলো ছিল সেইগুলো আমরা শিখবো। আপনার এই প্রশ্নের আনসার থাকবে, মানে এর পরবর্তীতে আসবে যে ওই বিড অ্যামাউন্টটা আপনি আসলে কত বসাবেন, কত দেয়া উচিত, আপনার দিনের এভারেজ বাজেট কত হওয়া উচিত। এই বাজেট দিলে ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করবে যে ভাই আমি
প্রতিদিন 100টা সেল চাই, আমার বাজেট কত হওয়া উচিত? আপনি কি আন্দাজে দিবেন ভাই $10,000? এর ফর্মুলা আছে, এর নিয়ম আছে, গুগলই বলে দেবে, সেটা আমরা শিখবো একটু পরে। এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কি নাই? একটা হচ্ছে আসলে ক্লায়েন্ট একটা কোশ্চেন ছিল ভাইয়া। বলেন। আমি বলছিলাম যে এই যে কোয়ালিটি স্কোরটা যে দেয় গুগল, তো আমরা কিভাবে বুঝবো যে কোন ওয়েবসাইটের কোয়ালিটি স্কোর 1 থেকে 10-এর মধ্যে কতটা আছে? এটা কি মানে মানে দেখা সম্ভব বা এরকম আরেকজনের কোনো ব্যাপার স্যাপার ওয়েবসাইটের আছে? কোয়ালিটি স্কোর আপনার দেখার দরকার নাই। নাম্বার 1 আমি বলি, আরেকজনের ওয়েবসাইটের কোয়ালিটি স্কোর আপনি দেখতে পারবেন, আপনি নিজেরটা দেখতে পারবেন যে আপনার ল্যান্ডিং পেজ ওয়াইজ কত হয়েছে। আচ্ছা আমাকে এখন বলেন, সবাই আমরা জো বাইডেন হতে চাই, আমাদের সবার গোল আমরা আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই, জো বাইডেন। ক্লিয়ার? ক্লিয়ার। এখন এই জো বাইডেন হতে হলে কি কি গুণগান লাগবে সেটা আমরা সবাই জানি। তাহলে আলটিমেটলি জো বাইডেনের কি কি বৈশিষ্ট্যের কারণে জো বাইডেন আজ আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে এটা আমরা সবাই জানি। খুব খেয়াল করে শোনেন। তাহলে আমাদের যদি আমরা জো বাইডেন হতে চাই তাহলে আমাদের ওই জিনিসগুলো, ওই ক্রাইটেরিয়াগুলো আমাদের ফুলফিল করতে হবে। কথাটা বোঝেন? কে যেন কথা বলতেছেন? আমাদের জো বাইডেন হতে হলে ওই ওই ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। তাহলে জো বাইডেনের কোয়ালিটি স্কোর কত সেটা জানা জরুরি, নাকি জো বাইডেন হতে হলে আমার কি কি করা উচিত সেটা আমার ঠিকঠাক হয়েছে কিনা সেটা দেখা উচিত? আমাকে বলেন বলেন। কি বুঝলাম? না না বলেন। যে কি কি করা উচিত সেটা সেটা নিজে করতে হবে। ব্যাপারটা হচ্ছে তাহলে আমার ওই যে মানে তোমার হচ্ছে চ্যাটটাকে অপটিমাইজ করা লাগবে, আর তোমার হচ্ছে 100% ওই যে আমার ওয়েবসাইটটাকে আমি দেখতে পারবো যে আমার এই কিওয়ার্ডের এগেইনস্টে আমি যে ল্যান্ডিং পেজটা দিয়েছি বা আমার এই অ্যাডের কোয়ালিটি স্কোর কত। আমার কোয়ালিটি স্কোর 5 আছে, আমাকে আলটিমেটলি এটা 10-এ নিয়ে যেতে হবে, তাহলে আমার এই কাজগুলো করতে হবে। এখন আমার সাথে আরেকজন অ্যাড দিচ্ছে, তার কোয়ালিটি স্কোর কত এটা জানা কি জরুরি? বা ওইটা যদি আপনি জানেনও, ধরেন যে ওর কোয়ালিটি স্কোর 10-এ 10 আছে, এইটা জেনে কি আপনার লাভ আছে যদি আপনি এই জিনিসগুলো না করেন? তাহলে ইটস লজিক্যাল যে আরেকজনের কোয়ালিটি স্কোর আপনার জানার কোনো প্রয়োজন নেই, বরং আপনারটা জানা জরুরি যে আপনার 10 করতে হবে, আসে বেটা 5। এখন আমি কিভাবে সেটা 10 করব, এই জিনিসগুলো আমাকে মানতে হবে, ঠিক না? ভাই ঠিক আছে, যে ক্লাস রাখান সবাই বুঝে যাবে না, প্রশ্নগুলো সব নিজে নিজে ইয়ে হয়ে যাবে। না সমস্যা নেই, করুক, কিছু কোশ্চেন করতে হবে, রেলিভেন্ট কোশ্চেন, বাইরে যায় নাই তারা। তো আমরা সবাই আসলে জো বাইডেন হতে চাই বস। আচ্ছা আরেকটা জিনিস ভাবে আপনি দেখতে পারবেন যে কোয়ালিটি স্কোর আমার জানার দরকার নেই, আপনি ওই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলে যে উপরে আছে তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারতেছেন যে কোয়ালিটি স্কোর 100% আপনার থেকে তার বেশি আছে। এবং ওই অ্যাডটা তখন হচ্ছে আপনি ওই অ্যাডটা তখন ওরা, যেমন ধরেন আপনারা আবার এই যে মামুন প্রধান, তারপর আরমান আলী ভাই, এরা হচ্ছে চালু রাখছেন এবং খড়খড় শব্দ করতেছেন, দ্যাট ইজ ভেরি ব্যাড। আচ্ছা দেখেন যে আমরা যে এই অ্যাডটা দিলাম তাই না, স্বাভাবিকভাবে দেখেন এই অ্যাডে, এই যে হোস্ট গিটারের অ্যাডে দেখেন এখানে 4টা ইনফরমেশন অতিরিক্ত দেখাইছে, এর কিন্তু তা দেখাইছে দেখায় নাই, এরও তা না, এর আবার দেখাইছে। মানে সামহাউ এই ভদ্রলোক এই যে এই বিষয়গুলোর কোনো না কোনোটাই সে এগিয়ে আছে বলেই সে আজ অ্যাবসোলিউট টপে অবস্থান নিয়েছে। আচ্ছা যাই হোক, এখন আমরা একটু বোঝার ট্রাই করব কিওয়ার্ড ম্যাচ টাইপ নিয়ে আমাদের একটু কথা বলতে হবে। আমরা কিন্তু যখন হচ্ছে যে মোটামুটি ধরেন আমরা যখন হচ্ছে যে আমরা যখন মোটামুটি যে এইখানে দেখেছিলাম, হ্যাঁ আমরা এখানে দেখেছিলাম যে আমরা এই অ্যাড গ্রুপ লেভেলে হচ্ছে যে আমাদেরকে কিওয়ার্ড দিতে হয়।
তো এই কিওয়ার্ড গুলো হচ্ছে যে দেখেন ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ এবং এক্সাক্ট ম্যাচ, এই 3 ধরনের ম্যাচ টাইপ আছে। এইটা হচ্ছে পিপিসি অ্যাড এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে আমরা আগে ওই ক্যালকুলেশনটা শিখে দেখলাম যে কিভাবে আমরা কস্টটাকে কন্ট্রোল করতে পারি, আর এই ম্যাচ টাইপের মাধ্যমে আমরা আলটিমেট কিভাবে স্পেসিফিক কাস্টমারের কাছে আমার অ্যাডটা শো করাতে পারি। কিরকম? আমি চাচ্ছি যে ওয়েব হোস্টিং লিখে যে সার্চ দিচ্ছে সেটা আমার না, আমি চাই বেস্ট ওয়েব হোস্টিং লিখে যে ভদ্রলোক সার্চ দিচ্ছে তার কাছে যেতে। কারণ কেউ যখন ওয়েব হোস্টিং লিখে সার্চ দেয় তখন 50-50 চান্স থাকে যে কেউ ওয়েব হোস্টিং কে সেটা জানতেও আসতে পারে অথবা ওয়েব হোস্টিং কিনতেও আসতে পারে। কিন্তু কেউ যখন বেস্ট ওয়েব হোস্টিং লিখে সার্চ দেয়, মোটিভটা চেঞ্জ, তার মানে সেই ভদ্রলোক ওয়েব হোস্টিং কিনবে কিন্তু সে বেস্ট ওয়েব হোস্টিংটা চাচ্ছে। এখন এই যে মানুষের সার্চ টার্ম বা সার্চ প্যাটার্ন ডিফারেন্ট, আমরা চাই স্পেসিফিক যে ভদ্রলোক আমার প্রোডাক্ট বা সার্ভিসটা কিনতে চাই তার কাছেই আমি আমার অ্যাডটা শো করাবো। এতে কি হবে? আমার কস্ট কন্ট্রোল হবে। যেমন একজন ওয়েব হোস্টিং লিখে সার্চ দিয়ে সে ওয়েব হোস্টিং জানার জন্য আসছে কিন্তু সে কিনতে চায় না, সেখানে ক্লিক করলো, ক্লিক করা মানে কিন্তু আপনার টাকাটা চলে গেল, টাকাটা কেটে দিবে গুগল। এই জন্য আমরা স্পেসিফিক সার্চ টার্মের এগেনস্টে, স্পেসিফিক কোয়েরির এগেনস্টে আমরা অ্যাডটা দেখাবো যাতে আমার পটেনশিয়াল কাস্টমার আমার অ্যাডটা দেখতে পারে এবং এতে আমার কস্ট ইফেক্টিভ হয় এবং আমি রাইট পিপলের কাছে রাইট টাইমে যেতে পারি। এইটা করার জন্য গুগল কিওয়ার্ডের ম্যাচ টাইপের জন্ম হয়েছে, যে এটা দিয়ে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি যে আমার অ্যাডটা কারা দেখবে কারা দেখবে না এবং কিভাবে দেখবে। এই জিনিসগুলোই করার জন্য এই ম্যাচ টাইপের জন্ম। সেটা আমরা এখন একটু দেখব যে গুগলের যে 3 ধরনের, মূলত 4 ধরনের ম্যাচ টাইপ গুগল রিসেন্টলি ঘোষণা দিয়েছে, এক ধরনের ম্যাচ টাইপ থাকবে না, সেটা আমরা নিয়ে আলোচনা করব একটু পরে, কারণ তার আগে এটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, এখন আমরা গুগলের ম্যাচ টাইপ আছে হচ্ছে 3 প্রকারের, 4 প্রকারের আছে। আমরা 4 প্রকারই প্রথমে শিখব। এই যে আজকে 13 তারিখ না, 18 তারিখ থেকে একটা ম্যাচ টাইপ ডিস্ট্রয় হয়ে যাবে। গুগল নতুন গত মাসের 4 তারিখে অ্যানাউন্স করছে, এই মাসের 4 তারিখে অ্যানাউন্স করছে যে একটা ম্যাচ টাইপ থাকবে না। কেন থাকবে না সে বিষয়ে নিয়ে আমি কথা বলবো লাস্টে, কারণ এগুলো আগে বুঝলে ওইটা কেন হচ্ছে সেটা বোঝা যাবে। এটা হচ্ছে আপডেট বলতে পারেন। একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ, এটাকে বলা হচ্ছে ম্যাচ টাইপ ইন পিপিসি অ্যাড বা ইন গুগল অ্যাডস। এক্সাক্ট ম্যাচ, MATCH। আরেকটা হচ্ছে ফ্রেজ ম্যাচ, আরেকটা হচ্ছে ব্রড ম্যাচ, BROAD, ব্রড ম্যাচ। আরেকটা হচ্ছে ব্রড ম্যাচ মডিফায়ার। এই 4টা ম্যাচ টাইপ আছে, এটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, আমরা প্রথমে এক্সাক্ট ম্যাচ নিয়ে কথা বলি, তাহলে জিনিসটা সুবিধা হবে। ধরেন, আচ্ছা এইখানে আমরা একটু ads.google.com একটু ইয়া দিয়ে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। ও সরি, ভুল লিখে গেছি। আমরা হচ্ছে, আচ্ছা এখানে নাই। আচ্ছা আমরা এটা কথা বলি তারপরে দেখতেছি। আচ্ছা, এক্সাক্ট ম্যাচ হলো, ধরেন আমি গুগলকে বলতে চাই যে যারা শুধুমাত্র ওয়েব হোস্টিং লিখে সার্চ দিয়েছে তারাই আমার অ্যাড দেখবে, আর কেউ দেখবে না। এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে আমি গুগলকে বলে দিচ্ছি যে ভাই শুধুমাত্র যারা ওয়েব হোস্টিং লিখে সার্চ দিচ্ছে তারাই আমার অ্যাডটা দেখবে। এখন কেউ যদি সার্চ দেয় এরকম ভাবে যে বেস্ট ওয়েব হোস্টিং,
বেস্ট ওয়েব হোস্টিং, তাহলে কি একটা শো করবে না করবে না? করবে না। একটা শো করবে না। এক্সাক্ট ম্যাচ মানে হলো যে আমি গুগলকে বলে দিচ্ছি যে ভাই শুধুমাত্র ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা লিখে যারা সার্চ দিয়েছে তারাই আমার অ্যাড দেখবে, আর অ্যাড দেখবে না। এইটা গুগলকে বোঝানোর জন্য আমাদেরকে এটাকে ফার্স্ট ব্র্যাকেট না সেকেন্ড ব্র্যাকেট না থার্ড ব্র্যাকেট বলে আপনারা একটু বলেন তো, এটাকে কোন ব্র্যাকেট বলে? থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট বলে, থার্ড ব্র্যাকেট। এইটা বোঝানোর জন্য গুগলকে আমাদের এই থার্ড ব্র্যাকেটের মধ্যে জিনিসটা দিতে হবে। কোথায় দিতে হবে? এই যে আমরা যখন এই যে কিওয়ার্ড দিব তখন সবগুলো ফেলে দিচ্ছি, এই কিওয়ার্ডের মধ্যে আমাদেরকে এই যে এইখানে যদি আমি গুগলকে এইভাবে দিয়ে দিই, তাহলে গুগল বুঝবে যে এই ক্যাম্পেইনের জন্য এই ভদ্রলোক এই ওয়েব হোস্টিং কিওয়ার্ডটাকে এক্সাক্ট ম্যাচ হিসেবে ব্যবহার করেছে। এই যে বলে দিয়েছে গুগল, এই যে দুই ইসের মাধ্যমে গুগল তাহলে বুঝবে এটা কি, যে এক্সাক্ট ম্যাচ হিসেবে ব্যবহার করতে চাই। তার মানে আমি তাদেরকেই অ্যাড দেখাবো, এই অ্যাডটা শুধুমাত্র তারাই দেখবে যারা ওয়েব হোস্টিং কিওয়ার্ড লিখে সার্চ দিয়েছে। প্লাস এর সাথে ক্লোজ ভেরিয়েন্ট বলে একটা শব্দ আছে, ক্লোজ ভেরিয়েন্টস। ক্লোজ ভেরিয়েন্টস কারা? ক্লোজ ভেরিয়েন্টস কারা? ক্লোজ ভেরিয়েন্টস মানে হলো যে কোন একটা ওয়ার্ডের সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম হতে পারে, সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ হতে পারে, ধরেন যে সিনোনিমস হতে পারে। কি রে ভাই, সিনোনিমস বানাবে কেমনে? আচ্ছা সমস্যা নেই, গুগল বলে দেবে। সিনোনিমস হতে পারে, অথবা কোন একটা কিওয়ার্ডের সাথে, আমি উদাহরণ দিচ্ছি, আইএনজি যোগ হতে পারে, অথবা ধরেন যে কোন একটার ইলাবরেশন ফরম্যাট হতে পারে। যেমন ধরেন আমরা ডিপার্টমেন্টকে কি লিখি, ডিপার্টমেন্টকে আমরা লিখি না ডিইপিটি, অবশ্যই এটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড হতে হবে। যেমন আমরা নিউ ইয়র্ক সিটিকে কি বলি, এনওয়াইসি না? এটা দিয়ে এটা কিন্তু গুগলের কাছে এবং ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড। এর যেমন শামিম এসএইচ লিখলেন আর গুগল বুঝে ফেলবে যে এটার অ্যাক্রোনিম ব্যবহার করছে, নট লাইক দ্যাট কিন্তু, কারণ এটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড না। সো নিউ ইয়র্ক সিটিকে আমরা লিখি কি, এনওআইসি। আচ্ছা আমরা এটা আসতেছি, এটা আমি একটু বোঝাই, মানে ক্লোজ ভেরিয়েন্ট কি জিনিস সেটা বোঝানোর ট্রাই করি। অথবা আচ্ছা এখানে আমাদের একটু উদাহরণ আছে, ভুলে যাই। আচ্ছা এরপরে হতে পারে কি দেখেন, যে সিঙ্গুলার প্লুরাল, আচ্ছা মিস স্পেলিং হতে পারে। যেমন জুয়েলারির মূলত বানান হচ্ছে কি, JEWELERY, আপনি ভুল করে সার্চ দিয়েছেন জুয়েলারি, জুয়েলারি প্রাইসের মানে JEWELRY। এটা গুগল বুঝে নিবে যে আপনি আসলে জুয়েলারি লিখতেই চেয়েছেন। এগুলোকে বলা হচ্ছে ক্লোজ ভেরিয়েন্ট, ক্লোজ ভেরিয়েন্ট ফর কিওয়ার্ড, ক্লোজ ভেরিয়েন্ট। এরপরে দেখেন এই যে আইএনজি যোগ, অথবা এই যে অ্যাক্রোনিম, তারপরে অ্যাব্রিভিয়েশন, ডিপার্টমেন্ট, তারপরে যে অ্যাকসেন্ট মানে ক্যাফে, কেউ যদি ওই যে ফ্রান্স বা জার্মানি ভাষার উপরে যে হাইফেন টাইফেন দিয়ে লেখে না, এইগুলোকে বলে হচ্ছে ক্লোজ ভেরিয়েন্ট। এখানে আমরা একটু আসি। এখন ধরেন এই এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে আপনি ধরেন দিয়েছেন, ধরেন যে আপনি দিয়েছেন, ধরেন আপনি একজন লিখলো যে কিড টি শার্ট, ধরেন আপনি লিখলেন কিড টি শার্ট, এটা আমি এক্সাক্ট ম্যাচ হিসেবে ব্যবহার করলাম, এক্সাক্ট ম্যাচ হিসেবে ব্যবহার করলাম। তার মানে গুগলকে আমি বলে দিচ্ছি শুধুমাত্র কেউ যদি কিড টি শার্ট লিখে সার্চ দেয় তাহলে আমার অ্যাডটা তুমি শো করাবা, যে ভদ্রলোক এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিয়েছে, আদারওয়াইজ তা দেখাবে না। কিন্তু কেউ যদি কিডস টি শার্ট লিখে দেয় তাহলে কি অ্যাড দেখবে না দেখবে না? দেখবে সম্ভবত। মানে কি এটা কি ক্লোজ ভেরিয়েন্টের মধ্যে বলে না, মানে সিঙ্গুলার প্লুরাল ফরম্যাট টরম্যাট হলে সমস্যা নেই। অথবা কেউ কিডস শার্টস টি শার্টস লিখেছে, তাও একটা দেখাবে কেন? কারণ হচ্ছে ওই কিওয়ার্ডের ক্লোজ ভেরিয়েন্ট, সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম। কথাটা বুঝতে পারছেন? এইগুলাকে বলে হচ্ছে ক্লোজ ভেরিয়েন্ট। তার মানে হচ্ছে এক্স্যাক্টলি ওই কিওয়ার্ড অ্যাজ ওয়েল অ্যাজ তার
ক্লোজ ভেরিয়েন্ট, তার জন্য অ্যাডটা শো করবে। এক্সাক্ট ম্যাচটাকে আমরা বুঝেছি না বুঝি নাই? জি বুঝতে পারছি। বুঝতে পারছি। বুঝতে পারছি ভাইয়া। বুঝতে পারছি। ওকে, ওকে, ব্যবহারে সন্তুষ্ট। এইবার আমরা আসি আমরা হচ্ছে ফ্রেজ ম্যাচ, PHRAS, ফ্রেজ ম্যাচ, MATCH। আচ্ছা, ফ্রেজ ম্যাচের ক্ষেত্রে গুগল আমাদের বলতেছে যে ভাই তুমি ধরেন ফ্রেজ ম্যাচ হিসেবে আপনি ব্যবহার করেছেন ওয়েব হোস্টিং, এই কিওয়ার্ডটা, ভেরি গুড। এখন ফ্রেজ ম্যাচকে কিভাবে আমি গুগলকে বোঝাবো? গুগলকে বোঝাতে হলে গুগল বলেছে যে এই ওয়েব হোস্টিং এর আগে তুমি একটা ইনভার্টেড কমা দিয়ে দিবা। কোথায় এটা দিবা? এই যে যখন তুমি কোনো একটা কি ইসে ব্যবহার, এই যে এখানে আমি ধরেন যে এইটাকে ওয়েব হোস্টিং লিখে দিলাম, এইভাবে ব্যবহার করতে হবে। এই দুই পাশে দুই ইনভার্টেড কমা দেয়া মানে গুগল বুঝবে যে তুমি যে একটা চালাতে চাচ্ছ এবং যে কিওয়ার্ড গুলো ব্যবহার করতেছো তার মধ্যে তুমি ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা ব্যবহার করেছো অ্যাজ এ ফ্রেজ ম্যাচ। এখন ফ্রেজ ম্যাচ কি জিনিস সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ফ্রেজ ম্যাচটা মানে হলো যে তোমার কিওয়ার্ডের আগে পরে এনিথিং থাকতে পারে, কিন্তু তুমি যেটাকে ফ্রেজ ম্যাচ হিসেবে ব্যবহার করেছো সেইটা তোমার সেম অর্ডারে থাকতে হবে। কিরকম? বেস্ট ওয়েব হোস্টিং, এই কিওয়ার্ডটা দিলে অ্যাড দেখাবে। কারণ কি? তুমি ওয়েব হোস্টিংটাকে ব্যবহার করেছো ফ্রেজ ম্যাচ হিসেবে, এবং এর আগে বেস্ট থাকলো কি ব্যাড থাকলো সেটা বিষয় না, তুমি যে কিওয়ার্ডটা ব্যবহার করেছো সেই কিওয়ার্ডটা সেম অর্ডারে আছে কিনা। কিন্তু যদি কেউ এভাবে লিখতো বেস্ট হোস্টিং ওয়েব, তাহলে অ্যাডটা দেখাতো না। কারণ আমরা যে কিওয়ার্ডটা ব্যবহার করেছি ওয়েব হোস্টিং, ওয়েবের পরে হোস্টিং, তার মানে এই ওয়ার্ডিং এর অর্ডারটা সেম থাকতে হবে, তাহলেই হচ্ছে এই অ্যাড দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। তার মানে আমরা যদি ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা লিখে সার্চ দিই, তাহলে যদি বেস্ট ওয়েব হোস্টিং লিখে সার্চ দিই এবং এটাকে যদি আমরা ফ্রেজ ম্যাচ হিসেবে ব্যবহার করি, তাহলে এইভাবে কেউ সার্চ দিলে অ্যাড দেখবে, কিন্তু এইভাবে সার্চ দিলে অ্যাডটা দেখবে না। এটা কি বোঝা গেছে না যায় নাই? যে আপনি যেটা ব্যবহার করেন সেটা আপনার সেম অর্ডারে থাকতে হবে। এখন যদি কেউ সার্চ দেয় বেস্ট ওয়েব হোস্টিং প্রাইস ইন ঢাকা, তাহলে কি আমি যদি ওয়েব হোস্টিংটাকে ফ্রেজ ম্যাচ হিসেবে ব্যবহার করি, তাহলে এই কিওয়ার্ড দিয়ে কেউ সার্চ দিলে কি অ্যাড দেখবে না দেখবে না? অ্যাডটাকে গুগল দেখাবে। কারণটা কি? গুগল আমাকে বলছে ভাই ফ্রেজ ম্যাচ মানে হলো ওয়েব হোস্টিং, তুমি যে কিওয়ার্ডটাকে ফ্রেজ ম্যাচ হিসেবে ব্যবহার করতেছো, আমি এক্সাম্পলের ক্ষেত্রে ওয়েব হোস্টিং টেনে এনেছি, এইটা এই ওয়ার্ডের আগে পরে কি আছে সেটা আমার দেখার বিষয় না, মাঝখানে ওয়েব হোস্টিং শব্দটা সেম অর্ডারে আছে কি নাই। কথা কি বোঝা গেছে না যায় নাই? বোঝা গেছে। আচ্ছা ভাই, বলতে চাচ্ছি যে এক্সাক্ট মেসেজে যদি আমি ওয়েব হোস্টিং দিতেছি, আবার ফ্রেজ মেসেজে ওয়েব হোস্টিং দিতেছি, এটা কি ওই কন্ট্রাডিক্টরি হবে? একই ওয়ার্ড আমরা দুইভাবে ব্যবহার করব না, প্রবলেম হবে। মানে এক্সাক্ট মেসেজ মানে গুগলকে একটা বিপদের মধ্যে ফেলে দিলেন যে ভাই ও বলতেছে এটার এক্সাক্ট ম্যাচ, আবার ওই পাশে ফ্রেজ ম্যাচ, তাহলে আমি কি শুধুমাত্র এক্সাক্টের জন্য দেখো ফ্রেজ, মানে জিনিসটা কেমন হয়ে গেল না? এরকম হয়ে গেল, এই জন্যই তো জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো প্রশ্ন, এই জন্য আমি বলতাম। আচ্ছা, এটা কি ওই মাঝখানে থাকতে হবে এরকম, মানে ফ্রেশ ম্যাচটা কি আপনার মানে মাঝখানে মিডল ওয়ার্ডটা কি সেম অর্ডারে থাকতে হবে? ধরেন আপনি কেউ একজন সার্চ দিয়েছে এইভাবে, সেম অর্ডারে থাকতে হবে, সেম অর্ডারে থাকতে হবে আগে পরে। ধরে যে কেউ যদি ওয়েব হোস্টিং প্রাইস এর বিডি দেয় তাহলে অ্যাড দেখবে, এটা তার মাঝে নাই, শুরুতে আছে। কিওয়ার্ডের মিনিং পাল্টানো যাবে না, তাই তো? কিওয়ার্ডটার মিনিং ওইটা নিয়ে আমি পরে আসব। মানে কিওয়ার্ডটা সেম অর্ডারে থাকবে, নট মিনিং। ওয়েবের পরে হোস্টিং অর্ডার আছে না, যেমন হোস্টিং ওয়েব, অর্ডারটা চেঞ্জ হয়ে গেল না? আপনি এখানে লিখেছেন ওয়েব হোস্টিং, উল্টা করা যাবে না, উল্টা হবে না, মানে অর্ডারে সেম থাকতে হবে, অর্ডারটা সেম থাকতে হবে, তাহলে হচ্ছে অ্যাড দেখাবে। দ্যাট ইজ কল্ড ফ্রেজ ম্যাচ। কিন্তু সেটা আগে থাকলো কি পরে থাকলো সেটা ব্যাপার না। জি বুঝতে পারছি। যেমন এই ক্ষেত্রে দেখেন পরে আছে, বেস্টের পরে আছে, এই কিওয়ার্ডের ক্ষেত্রে মাঝে আছে ওয়েব হোস্টিং, এইটার ক্ষেত্রে আবার দেখেন শুরুতে আছে।
সো কোথায় থাকলো সেটা বড় ব্যাপার না, যে কিওয়ার্ডটা আমরা ব্যবহার করতেছি সেই কিওয়ার্ডটা সেম অর্ডার আছে কিনা ফ্রেজ বেসের ক্ষেত্রে। বোঝা গেছে না যায় না? জি বুঝা গেছে। আচ্ছা ভাই মনে করেন ওয়েব এই জায়গায় থাকলো, মাঝখানে একটা ওয়ার্ড থাকলো, তারপরে হোস্টিং থাকলো, তাহলে কি দেখাবে? না, দেখাবে না। এখানে কারো কোনো প্রশ্ন আছে? যে জি বললাম না ভাই। হ্যাঁ, যে ওয়েব এই জায়গায় আছে, মাঝখানে একটা ওয়ার্ড আছে, আবার তার পাশে হোস্টিং আছে, এভাবে কি হবে? হবে কোনোদিনও না, হবে না, কারণ সেম না অর্ডার না তো না থাকতেছে না। আচ্ছা আচ্ছা। আপনি বলতে চাচ্ছেন ফ্রেজটা এক্সাক্ট থাকতে হবে। মানে অর্ডারিংটা সেম ফ্রেজটা থাকতে এক্সাক্ট হবে এবং থাকতে হবে। পাশাপাশি থাকতে হবে, অর্ডারিং সেম থাকতে হবে। আচ্ছা। মানে ধরে না ও বলতে চাচ্ছে যে ওয়েবের পরে মাঝখানে প্রাইস, এই জায়গায় হোস্টিং ইন বাংলাদেশ, এরকম হবে? নো, হবে না, কারণ সেম অর্ডারে নাই। জি আচ্ছা বুঝলাম। কথা বোঝা গেছে না যায় নাই? জি বুঝা গেছে। ফ্যান্টাস্টিক, নাইস, আপনারা তো ভালোই বোঝেন দেখি। এত বোঝেন কেমনে ভাই? আচ্ছা, আজকে কি আছেন? ওই আচ্ছা আছে, ঠিক আছে। জাকিয়া, আপনার গতকাল কি হয়েছিল? আল্লাহ বাঁচাইছে এই কথা লিখলেন। আল্লাহ আপনাকে প্রতিদিন কয়বার মারে? না ভাইয়া, গতকালকে বাঁচাইছে কারণ গতকালকে ক্লাসটা করতে পারতাম না, খুব মানে টেনশনে ছিলাম, তো মেসেজটা পাওয়ার পরে শান্তি লাগছে। মানে টেনশন ছিলেন যে কালকে ক্লাস করব না, নাকি ক্লাস মানে করতে পারতাম না, কোনোভাবেই হতো না আর কি, এই জন্য তো বন্ধ হয়ে যাওয়ার কারণে ভালো হয়েছে আর কি। বুঝতে পারছি। ভাই আমার এখানে একটা কোশ্চেন আছে। তো করেন না কেন? কোশ্চেনটা কি এটার সাথে, মানে আমি বুঝতেছি না যে আচ্ছা এখন করেন করব নাকি দেখি, শেষে করব। করেন দেখি। কোশ্চেনটা হচ্ছে যে যদি এক্সাক্ট ম্যাচে আমি যা যা কিওয়ার্ড দিতে চাই সেগুলোকে যদি ওইভাবেই দেই, তাহলে ফ্রেজ ম্যাচ, তারপরে বর্ড ম্যাচ, এগুলার দরকারটা কি? মানে এটাই তো আমরা বোঝার ট্রাই করতেছি, কারণ আমরা সবগুলো শেষ করি তাহলে আমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাব। হ্যাঁ, কারণ ওই যখন জন্য হচ্ছে যে শুনতেছি। এক্সাক্ট ম্যাচ দিচ্ছেন, তার মানে হুম, এক্স্যাক্টলি ওই কিওয়ার্ড লিখে যারা সার্চ দিচ্ছে তারাই দেখতেছে। আর যদি আপনি ফ্রেজ ম্যাচ দেন তাহলে অর্ডারটা সেম থাকতেছে, এর আগে পরে যার কোনো একটা, এর আগে পরে কিওয়ার্ডের আগে পরে থাকলেও একটা দেখতেছে। তাহলে বলেন তো এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে বেশি মানুষের কাছে যাচ্ছে না ফ্রেজ ম্যাচের ক্ষেত্রে বেশি মানুষের কাছে আপনার একটা যাচ্ছে? ফ্রেজ ম্যাচ। ফ্রেজ ম্যাচের কাছে, ফ্রেজ ম্যাচের কাছে বেশি মানুষের কাছে যাচ্ছে, এবং হ্যাঁ, আপনি এক্স্যাক্টলি চান যে এই কিওয়ার্ডটা মানে ওয়েব হোস্টিং শব্দটা কোনো একটা কিওয়ার্ডের মধ্যে থাকা মানেই আমি ধরে নিতে পারি এই লোকটা আমার জন্য পটেনশিয়াল। সাথে আপনি মানে সাথে হচ্ছে যে আপনি বেশি মানুষের কাছে পৌঁছাতে পারতেছেন। সো কন্ট্রোলিং, জাস্ট হচ্ছে কন্ট্রোলিং। আপনি একসাথে সবগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু একই কিওয়ার্ড আপনি সবভাবে ব্যবহার করতে পারবেন না। যেমন একটা কিওয়ার্ড আপনি ব্যবহার করতে পারেন এক্সাক্ট হিসেবে, কিছু কিওয়ার্ড আপনি ব্যবহার করলেন এক্সাক্ট হিসেবে। আপনি দেখলেন যে এই কিওয়ার্ড দিয়ে যারা সার্চ দেয় সেখান থেকে আমার কনভার্সন সব থেকে ভালো হচ্ছে, অতএব এইগুলো আমার এক্স্যাক্টলি আসলেই ভালো, এক্সাক্ট হিসেবে সেট করে দেন। ওই কিওয়ার্ড গুলোর বাইরে এসে কিছু কিওয়ার্ড দেন যেগুলো হচ্ছে ফ্রেজ ম্যাচ হিসেবে, যে এইটুকু আমার থাকতেই হবে, তাহলে আমি বুঝতে পারবো যে এই লোকটা আমার জন্য পটেনশিয়াল, এর আগে পরে যা দেয় দিই। তখন আচ্ছা, আপনি যেই ফ্রেজ যেই ম্যাচ ব্যবহার বিষয়গুলো, করবেন। যেই যেই কিওয়ার্ড গুলা দিয়ে সার্চ দিতে পারে সেগুলো যদি সবগুলোকে এক জায়গায় করে আমি ওই এক্সাক্ট ম্যাচেই দিয়ে দিই, তাহলেও কি সেটা সমস্যা নেবে না? নেই, কোনো সমস্যা নেই, তাহলে ওই মানে অল্প মানুষের কাছে গেলেন আর কি। কিন্তু কতগুলো কম্বিনেশন হতে পারে আপনি তো জানেন না, কিন্তু আপনি জানেন হ্যাঁ এক্সাক্ট ম্যাচ আমরা তখন ব্যবহার করি যে এই কিওয়ার্ড গুলো থেকে আসলে আমি মোটামুটি দেখতে পাচ্ছি আমার কনভার্সন হয়, সিটিআর বাড়ে এবং মোটামুটি আমার সেল হয়, সে আপনি এক্সাক্ট হিসেবে ব্যবহার করেন, কোনো সমস্যা নেই, যেমন এইগুলো মানুষ আসলেই হবে। যখন আপনি চান যে ওয়েব হোস্টিংটা থাকা মানেই আমার জন্য পটেনশিয়াল, অতএব এটাকে আমি ফ্রেজ ম্যাচ হিসেবে ব্যবহার করি। এখন কে কতজন কতভাবে সার্চ দেয়, ঠিক আছে, আমার ওয়েব হোস্টিংটা মাঝখানে কিওয়ার্ডের মধ্যে থাকতে হবে, এর আগে পরে ও যা লাগায় লাগাক, ওই মানুষগুলো আমার চাই, তখন আপনি ফ্রেজ ম্যাচ ব্যবহার করবেন, তাহলে আপনার অডিয়েন্সটা একটু বড় হলো। বুঝতে পারছি, ঠিক আছে। খরচও বেড়ে যাবে। খরচ তো বাড়বেই, খরচ বাড়বে, মানে খরচ বাড়বে বলতে কি আপনার বাজেটটা একটু বাড়িয়ে দিতে হবে। খরচ বাড়া কিন্তু ডিপেন্ড করে আবার ওইটার উপরে। জি জি, অ্যাড কোয়ালিটির উপরে। হ্যাঁ, মানে ওই যে ওই ঘটনার উপর, যে ঘটনা আমার এর আগে শিখে আসলাম, ওইটার উপরে যে আপনার একটা কিওয়ার্ডে কত টাকা কাটবে কি না কাটবে ওইটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, এখন ধরেন আমরা একটু শিখে আসি, ফ্রেজ ম্যাচ শিখে ফেললাম,
এইবার হচ্ছে আমরা একটু শিখে আসি ব্রডম্যাশ মডিফায়ার। ব্রডম্যাশ মডিফায়ার আমরা একটু শিখে আসি। আমি বলেছিলাম ফ্রেজ ম্যাচের ক্ষেত্রে যে আমি যে কিওয়ার্ডটা দিয়ে দিব সেই কিওয়ার্ডের আগে পরে যাই থাক, একটা ভদ্রলোক যে যা কিছু দিয়ে, আমি চাচ্ছি যে ওয়েব হোস্টিং কিওয়ার্ড হচ্ছে আমার ফ্রেজ ম্যাচ, এর আগে পরে যে যা লিখে সার্চ দিক আমার একটা শো করবে, এটা আমি চাই। সেই ক্ষেত্রে আমি ফ্রেজ ম্যাচ হিসেবে ওয়েব হোস্টিংটারে বসিয়ে দিয়েছি। খুব ভালো কথা। এখন আমি চাচ্ছি যে আমি এটা চাই যে কিছু কিওয়ার্ড যেমন হচ্ছে ওয়েব হোস্টিং প্রাইস, এই তিনটা শব্দ থাকতেই হবে, এই তিনটা শব্দ থাকতেই হবে। এরপরে ওই কিওয়ার্ড এদিক সেদিক যাই হোক আমার অ্যাড দেখাতে হবে। খুব খেয়াল করে শোনেন, আমি চাই মানুষ যে কিওয়ার্ড দিয়েই সার্চ দিক না কেন আমার কোনো সমস্যা নেই, কিন্তু ওই কিওয়ার্ডের মধ্যে ওয়েব প্লাস হোস্টিং প্লাস প্রাইস এই তিনটা ওয়ার্ড থাকতেই হবে। যেমন আমরা যদি যেমন ধরেন ওয়েব হোস্টিং প্রাইস, ওয়েব হোস্টিং চেকার, আচ্ছা ধরেন আমি এই জিনিসটা, কেউ একজন এই জিনিসটা নিয়ে সার্চ দিল, ধরেন আমি এই জায়গাটা আসতেছি, আমি চাই যে কেউ সার্চ দিক, যেমন আমরা যদি এখন এইটা দিয়ে দিই, এরপরে এটাও দিয়ে দিলাম। আমরা এখন খেলতেছি কিন্তু ব্রডম্যাশ মডিফায়ার এই শব্দটা নিয়ে, ব্রডম্যাশ মডিফায়ার। এখন দেখেন ব্রডম্যাশ মডিফায়ারকে যদি আমার মানে গুগলকে বোঝাতে হয়, তাহলে তার আগে গুগল বলেছে যে তুমি একটা প্লাস দিয়ে দিবা, প্রত্যেকের আগে একটা করে প্লাস দিয়ে দেবে, প্রত্যেকের আগে একটা করে প্লাস দিয়ে দেবে। ভালো কথা। আমি চাচ্ছি যে মানুষ যেটা দিয়েই সার্চ দিক না কেন ওই কিওয়ার্ডের মধ্যে কোনো অর্ডারিং নেই। যেমন ফ্রেজ ম্যাচের ক্ষেত্রে আমরা দেখলাম ওয়েবের পরে হোস্টিং, মানে ওয়েব হোস্টিং সেম অর্ডারে থাকতে হবে। এখানে অর্ডারিং না, ওই কিওয়ার্ডের মধ্যে ওয়েব আছে কিনা, ওই কিওয়ার্ডের মধ্যে হোস্টিং আছে কিনা, ওই কিওয়ার্ডের মধ্যে প্রাইস আছে কিনা, তাহলে আমার অ্যাড দেখাতে হবে। এখন এই কিওয়ার্ডটা লিখে যদি কেউ সার্চ দেয় আর আমি যদি ব্রডম্যাশ মডিফায়ার হিসেবে ব্যবহার করি, তাহলে অ্যাডটা দেখাবে না দেখাবে না? দেখাবে। এখন যদি আমি দিতাম যে হোস্টিং, আমি যদি দিতাম ধরেন যে এই জিনিসটা এখানে আছে, হোস্টিং ওয়েব প্রাইস বেস্ট, হোস্টিং ওয়েব প্রাইস ইন ঢাকা, আমি যদি ব্রডম্যাশ মডিফায়ার হিসেবে ব্যবহার করি এটা, তাহলে কি অ্যাড দেখাবে না দেখাবে না? দেখাবে, কারণ এখানে অর্ডারিং এর কোনো ব্যাপার নাই। ব্যাপারটা হলো যে কিওয়ার্ডটা দিয়ে সামওয়ান সার্চ দিচ্ছে ওই কিওয়ার্ডের মধ্যে ওয়েব আছে কিনা, আছে, হোস্টিং আছে কিনা, আছে, প্রাইস আছে কিনা, আছে, কোন অর্ডারে আছে সেটা বড় ব্যাপার না। কিন্তু ফ্রেজ ম্যাচের ক্ষেত্রে অর্ডারিংটা ইম্পর্টেন্ট, ঠিক না? জি। আচ্ছা এখন বলেন তো, আমি যদি এই কিওয়ার্ডটা ওয়েব প্লাস হোস্টিং প্লাস প্রাইসটাকে ব্রডম্যাশ মডিফায়ার হিসেবে ব্যবহার করি, তাহলে এই কোয়েরিটার জন্য কোন একটা ভদ্রলোক এই কোয়েরি লিখে সার্চ দিয়েছে ওয়েব হোস্টিং কোম্পানির মানে, তাহলে কি আর দেখবে না দেখবে না? দেখবে না ভাই, দেখবে না, প্রাইস দেখবে না কারণ এর ভিতরে প্রাইস ব্রডম্যাশ মডিফায়ার দেখবে না, দেখবে না তো, কারণ এর মধ্যে প্রাইস শব্দটা তো নাই। এর মধ্যে কি প্রাইস আছে? না। মানে এখানে আগে পরে থাকলে সমস্যা নেই, না, কিন্তু থাকতেই হবে। দ্যাট ইজ কল্ড ব্রডম্যাশ মডিফায়ার। এখন আমরা যদি এইটা ব্যবহার করি, এখন বলেন তো যে ফ্রেজ ম্যাচে বেশি মানুষের কাছে দেখাবে নাকি ব্রডম্যাশ মডিফায়ারের ক্ষেত্রে বেশি মানুষ দেখবে অ্যাড? ব্রডম্যাশ মডিফায়ারে বেশি দেখবে, কারণ ওখানে কন্ডিশন আছে যে সেম অর্ডারে থাকতে হবে। এখানে সেম অর্ডার, এই তিনটা ওয়ার্ড থাকলেই হবে, ঠিক না? এই আর কি। তাহলে ব্রডম্যাশ তার মানে কি দেখেন, এক্সাক্ট ম্যাচ হলে কম মানুষ দেখবে, ফ্রেজ ম্যাচ দেখলে তার থেকে একটু বেশি দেখবে, ব্রডম্যাশ মডিফায়ার তার থেকে একটু বেশি দেখবে। এইবার আসি আমরা ব্রডম্যাচে। ব্রডম্যাচের ক্ষেত্রে উপরে যা যা আলোচনা করলাম সমস্ত ক্ষেত্রে দেখাবে। কেউ যদি ওয়েব লিখেও সার্চ দেয়, আপনি যদি ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা ব্রডম্যাচ হিসেবে ব্যবহার করেন, ধরেন ওয়েব হোস্টিং প্রাইস, এটা লিখে যদি আপনি ব্রডম্যাচ হিসেবে ব্যবহার করতে হলে ওই যে প্লাস মাইনাস
জিজ্ঞাসা চিহ্ন, থার্ড ব্র্যাকেট কোনো কিছু দিতে হয় না। জাস্ট এইভাবে দেয়া মানেই, আগে পরে কিছু না থাকা মানেই গুগল ধরে নিবে এটাকে ব্রডমেস হিসেবে ব্যবহার করেছে। কেউ যদি ওয়েব লিখে সার্চ দেয় তাও আপনার অ্যাড দেখাবে, কেউ যদি হোস্টিং লিখে শুধু সার্চ দেয় তাও আপনার অ্যাড দেখাবে, কেউ যদি হোস্টিং প্রাইস লিখে সার্চ দেয় তাও আপনার অ্যাড দেখাবে, কেউ যদি ওয়েব প্রাইস লিখে সার্চ দেয় তাও আপনার অ্যাড দেখাতে পারে, কেউ যদি প্রাইস লিখে সার্চ দেয় তাও আপনার অ্যাড দেখাতে পারে, যদিও একটু ইন্টেলিজেন্সে গুগল এসব দেখায় না, একটু মোটিভ বুঝে ফেলে। কেউ শুধুমাত্র ওয়েব লিখে সার্চ দিয়েছে তাও অ্যাড দেখবে। তার মানে যে সমস্ত, এবং হচ্ছে যে ধরেন কেউ একজন সার্চ দিয়েছে ওয়েব হোস্টিং প্রাইস ইন ইউএসএ, আপনি অ্যাড চালাচ্ছেন ইন্ডিয়া, সরি বাংলাদেশে, কিন্তু কেউ একজন সার্চ দিয়েছে ওয়েব হোস্টিং প্রাইস ইন ইউএসএ, তাও আপনার অ্যাড দেখাবে যদি আপনি ব্রডবেস হিসেবে ব্যবহার করেন ওয়েব হোস্টিংটারে। ধরেন আপনি ওয়েব হোস্টিং প্রাইস লিখে ব্যবহার করতেছেন, ইউএস এর কোনো ভদ্রলোক যদি এইটা সার্চ দেয় তাও আপনার অ্যাড দেখবে। যদিও আমরা লোকেশন সেট করে দিতে পারি, কিন্তু বাংলাদেশে বসেই, ধরেন আমি লোকেশন বাংলাদেশি দিয়েছি, যে বাংলাদেশের মানুষ আমার অ্যাডটা দেখবে। কেউ এখন বাংলাদেশে বসে কেউ সার্চ দিচ্ছে ওয়েব হোস্টিং প্রাইস ইন ইউএসএ, সেও আপনার অ্যাড দেখবে। মানে আগে পরে, ডানে বামে, উপরে নিচে পিছনে, যেখানে সে মানে যাই লিখে সার্চ দেখে এখানে একটা দেখবে। এখন ব্রডমেসের তাহলে হচ্ছে অডিয়েন্স কত বড় হবে? সারা পৃথিবী। সারা পৃথিবী। এই জন্য হচ্ছে যে ব্রডমেসটা মানুষ খুব কম চালায়, সব থেকে বেশি চালায় হচ্ছে ফ্রেজ মেসটা, হচ্ছে সব থেকে বেশি চালায়। কারণ হচ্ছে যে এবং ব্রডমেস মডিফায়ারও চালায় এবং ফ্রেজ মেস, কারণ এই দুইটা হচ্ছে সব থেকে ভালো কন্ট্রোলিং করা যায় এবং অনেক মানুষের কাছে যাওয়া যায়, কারণ অনেক কম্বিনেশনে আপনার অ্যাডটা শো করে। কারণ আমার আলটিমেট গোল হলো যে এমন না যে শুধুমাত্র ওই জিনিসটা লিখে যে সার্চ দিচ্ছে সেই আসবে, এমনও না, আবার সারা দুনিয়ার মানুষ দেখবে, অ্যাড দেখে এসে সার্চ দেবে, কারণ মোটিভ তো আমি বুঝবো না। কেউ ওয়েব লিখে সার্চ দিছে, তার মোটিভ কি আমি বুঝতে পারবো যে সে, কারণ আমার আলটিমেট গোল হচ্ছে আমি বেচতে চাই। সো ওয়েব লিখে সার্চ দিলে তাই মোটিভ বুঝতে পারবো না, কিন্তু যে লোকটা ওয়েব হোস্টিং প্রাইস লিখে সার্চ দেবে এর মোটিভ বোঝা যাচ্ছে, এই ভদ্রলোক কিনবে, এই প্রাইস খুঁজতেছে, যার কাছে কম পাবে এবং বেস্ট সার্ভিস পাবে তারটা কিনবে, ঠিক না? তো এই জন্য হচ্ছে আর যাদের অনেক টাকা আছে, বড় বড় ব্র্যান্ড, তারা শুধু হচ্ছে যে তাদের নাম দেখাতে চাই। যেমন আপনি ফুড পান্ডার দিবেন, প্রচার করার জন্য কোন একটা রেস্টুরেন্টের নাম লিখে সার্চ দিবেন, দেখবেন আপনি পাবেন, যা কিছু দেন তাতেই পাবেন, কারণ ওরা ব্র্যান্ডিংটা করতে চায়। যদিও পিপিসি বা সার্চ ক্যাম্পেইনের মাধ্যমে ব্র্যান্ডিং কেউ করে না, এটা মূলত সেলস বা লিড জেনারেশন ক্যাম্পেইনের জন্য বেস্ট। ঠিক আছে, ব্র্যান্ডিং এর জন্য আমাদের ডিসপ্লে ক্যাম্পেইন আছে, সেটা আমরা পরে শিখবো, জানবো। আচ্ছা কোনটা বাদ হয়ে যাচ্ছে এখন তাহলে? আচ্ছা, ওইটা নিয়ে আমি কথা বলবো। তার আগে আমাকে যেটা কথা বলতে হবে সেটা হলো, এইখানে খুব ভালো কথা আছে যে দেখেন, ব্রডম্যাস মডিফায়ারের যেহেতু জন্ম এখানে শেষ হয়ে যাচ্ছে, মানে 18 তারিখে এসে ব্রডম্যাস মডিফায়ার আর থাকতেছে না, সে তো এটা সম্পর্কে আমাদের না জানলেও হবে। কিন্তু বাদ বাকি যে তিনটা থাকতেছে, এই তিনটার ক্ষেত্রে আমরা একটু জেনে রাখি যে ওই কিওয়ার্ড অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজ ভেরিয়েন্ট, ব্রডম্যাস ওই কিওয়ার্ড অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজ ভেরিয়েন্ট, তার মানে সিঙ্গুলার, প্লুরাল, অ্যাক্রোনিম, অ্যাব্রিভিয়েশন, মিস স্পেলিং, এভরিথিং কিন্তু থাকবে। যেমন কেউ যদি প্রাইস লিখতে যায় ইসি লিখে ফেলে, তার মানে গুগল কিন্তু বুঝে নেবে যে আসলে প্রাইস লিখতে গেছে, সেই ক্ষেত্রেও কিন্তু অ্যাড দেখাবে। কথাটা বুঝতে পারছেন? তার মানে হচ্ছে এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে এক্সাক্ট ওই কিওয়ার্ড অ্যাজ ওয়েল অ্যাজ তার ক্লোজ ভেরিয়েন্ট। ক্লোজ ভেরিয়েন্ট কারা? ওই যে অ্যাক্রোনিম, সিনোনিমস, তারপরে হচ্ছে যে অ্যাব্রিভিয়েশন, এলাবোরেশন, তারপরে হচ্ছে কোনো একটার সাথে আইএনজি যোগ করা, এই সমস্ত গুলোকে বলে হচ্ছে ক্লোজ ভেরিয়েন্ট। আচ্ছা, ক্লোজ ভেরিয়েন্ট তাহলে এক্সাক্ট ম্যাচ, এক্সাক্ট ওই কিওয়ার্ড অ্যাজ ওয়েল অ্যাজ তার ক্লোজ ভেরিয়েন্ট। ফ্রেজ ম্যাচের ক্ষেত্রে এক্সাক্ট ওই কিওয়ার্ড অ্যাজ ওয়েল অ্যাজ তার ক্লোজ ভেরিয়েন্টের ক্ষেত্রে অ্যাড দেখাতে পারে। ব্রড ম্যাচ মানে ওই কিওয়ার্ড বা আগে পরে যত কিওয়ার্ড আছে অ্যাজ ওয়েল অ্যাজ তার ক্লোজ ভেরিয়েন্ট লিখেও সার্চ দিলেও অ্যাড দেখাবে। এখন আমরা আসি, গুগল আমাদেরকে বলেছে ভাই, গুগল আমাদেরকে রিসেন্টলি বলেছে এই জিনিসটা দেখেন, গুগল আমাদেরকে রিসেন্টলি বলেছে ফেব্রুয়ারি 4 তারিখে আমাদের এই কথাটা বলেছে যে 18 তারিখের পরে ব্রডম্যাস, ফ্রেজ ম্যাচ আর ব্রডম্যাস মানে ব্রডম্যাস মডিফায়ার জিনিসটা আর থাকবে না। মানে কিওয়ার্ড ম্যাচ টাইপ হিসেবে তখন আমাদের হয়ে যাবে শুধুমাত্র এক্সাক্ট ম্যাচ, ফ্রেজ ম্যাচ
এন্ড ব্রডম্যাশ মডিফায়ারটা আমরা ব্যবহার করতে পারবো না, কিন্তু গুগল এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং ব্যবহার করতেছে, কারণ এই দুইটা হচ্ছে কাছাকাছি। যে কারণে, কেন কাছাকাছি সেটা আমি বলতেছি, যে কারণে গুগল বলতেছে যে ফ্রেজ ম্যাচটাই অনেকটা ব্রডম্যাশ মডিফায়ারের মতো কাজ করবে। মানে ফ্রেজ ম্যাচ তার নিজস্ব যে ক্রাইটেরিয়া ছিল সেই অনুযায়ী সে কাজ করবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই মুহূর্তে পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি ক্যাম্পেইন চলতেছে। সেই ক্যাম্পেইনগুলোতে যারা ব্রডম্যাশ মডিফায়ার ব্যবহার করেছে, 18 তারিখের পর থেকে ওই ব্রডম্যাশ মডিফায়ার কিওয়ার্ডগুলো অটোমেটিক্যালি ফ্রেজ ম্যাচের মতো কাজ করবে। কথা কি বোঝা গেছে না যায় নাই? মানে 18 তারিখের পর থেকে ব্রডম্যাশ মডিফায়ার এইটা আমরা আর করতে পারবো না, কিন্তু ফ্রেজ ম্যাচ অনেকটা ফ্রেজ ম্যাচের মতো অ্যাজ ওয়েল অ্যাজ ব্রডম্যাশ মডিফায়ারের মতো কাজ করবে। সেটা গুগল একটা উদাহরণ দিয়েছে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি, খুব ভালো হবে। গুগল বলেছে, দেখেন একটা কিওয়ার্ড নিয়েছে, মুভিং সার্ভিসেস এনওয়াইসি, মানে কি নিউ ইয়র্ক সিটি টু বস্টন। এখন কেউ যদি লিখে সার্চ দেয় মুভিং সার্ভিসেস নিউ ইয়র্ক সিটি টু বস্টন, তাহলে কি একটা দেখানোর কথা না? কারণ যে অ্যাক্রোনিম, ঠিক না? জি জি। ধরেন এই কিওয়ার্ডটা যে আমি যদি ফ্রেজ ম্যাচ হিসেবে ব্যবহার করতাম, আমি ফ্রেজ ম্যাচ হিসেবে ব্যবহার করেছি মুভিং সার্ভিসেস এনওয়াইসি টু বস্টন, কিন্তু কেউ একজন সার্চ দিয়েছে মুভিং সার্ভিসেস নিউ ইয়র্ক সিটি টু বস্টন, তাহলে কি অ্যাড দেখানোর কথা না? দেখানোর কথা দিত। আচ্ছা, এই জিনিসটাই আমরা ব্রডম্যাশ মডিফায়ারে কি ব্যবহার করি, যে প্রত্যেকের আগে প্লাস দিয়ে দিই, যে কোন একটা কিওয়ার্ড লিখে মানুষ সার্চ দিবে, তার মধ্যে মুভিং থাকতে হবে, প্লাস সার্ভিসেস থাকতে হবে, প্লাস এনওআইসি থাকতে হবে, প্লাস 2 থাকতে হবে, প্লাস বস্টন থাকতে হবে, তাহলে আমার একটা শো করবে। এখন বলতেছে গুগল, দেখেন যে ফ্রেজ ম্যাচের ক্ষেত্রে কখন এই যে আফটার আপডেটেড ফ্রেজ ম্যাচ, মানে যখন হচ্ছে যে 18 তারিখের পরে যে আপডেটটা আসতেছে গুগলের, তখন গুগল এই কিওয়ার্ডের ক্ষেত্রে যে মুভিং সার্ভিসেস এনওয়াই টু বস্টন, এটা কিন্তু আমরা এই যে দুইটা ইনভার্টেড কমার মধ্যে দেখেছি। ফ্রেজ ম্যাচ যদি আমরা ব্যবহার করি আফটার মানে আপডেট, তাহলে কোন সার্চ কোয়েরির জন্য অ্যাড দেখাবে? কেউ যদি লেখে অ্যাফোর্ডেবল মুভিং সার্ভিসেস এনওআইসি টু বস্টন, তাহলেও অ্যাডটা দেখাবে, কারণ এটা স্বাভাবিক ফ্রেজ ম্যাচের মতো আচরণ। কারণ কি? কারণ ফেসবুকের নিয়ম হলো যে মুভিং সার্ভিসেস এনওআইসি মানে সেম অর্ডারে থাকতে হবে, তার আগে পরে তুমি যাই দাও কোনো সমস্যা নেই। তাহলে এটা আমার অ্যাড দেখানোর কথা, ঠিক না? আচ্ছা, 18 তারিখের পরে ব্রডম্যাশ মডিফায়ার তো কাজ করবে না, করবে কি? না, ব্রডম্যাশ মডিফায়ার আর কাজ করবে না। তাহলে সে বলেছে, দেখেন এই যে এখানে দেখেন একটা চিহ্ন দিয়েছে, দেখেন এটা কিন্তু ফ্রেজ ম্যাচের ঘরে রেখেছিল, এই যে তীর চিহ্নটা। ব্রডম্যাশ মডিফায়ারের ক্ষেত্রে কেউ যদি সার্চ দেয় এনওয়াইসি কর্পোরেট মুভিং সার্ভিসেস টু বস্টন, এখানে দেখেন ব্রডম্যাশ মডিফায়ারের ক্ষেত্রে শর্ত ছিল কি, যে মুভিং থাকতে হবে, সার্ভিসেস থাকতে হবে, এনওআইসি থাকতে হবে, 2 থাকতে হবে, বস্টন থাকতে হবে। এর আগে পরে মাঝে যাই থাক না কেন, অর্ডার এখানে কোনো ব্যাপার না, কিন্তু একটা দেখাবে কি দেখাবে না, সেই অনুযায়ী এই শর্ত কি পূরণ করে না করে না? মুভিং আছে, মুভিং আছে, সার্ভিসেস আছে, সার্ভিসেস আছে, 2 আছে, 2 আছে, বস্টন আছে, বস্টন আছে, এনওআইসি আছে, মাঝখানে কর্পোরেট অ্যাড হয়েছে, কিন্তু এটি যায়। তাহলে ব্রডম্যাশ মডিফায়ারের ক্ষেত্রে মানে ব্রডম্যাশ মডিফায়ার যেহেতু থাকবে না, ফ্রেজ ম্যাচটাই হয়ে যাবে ব্রডম্যাশের মতো, তাহলে এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলেও আসলে অ্যাড দেখাবে। তার মানে কেউ যদি এখন এই যে তখন তো আর আমরা প্লাস ব্যবহারই করতে পারবো না, পারবো কি? পারবো না কিন্তু। তাহলে কেউ যদি মুভিং সার্ভিসেস এনওআইসি টু বস্টন দেয়, এখানে কি অর্ডার কিন্তু ঠিক নাই বস, আছে? না না, অর্ডার ঠিক নেই। যেমন ফ্রেজ ম্যাচের ক্ষেত্রে আমাদের ছিল কি, যে অর্ডারটা সেম থাকতে হবে না, মুভিং সার্ভিসেস এনওআইসি টু বস্টনই থাকতে হবে। ফ্রেজই থাকতে হবে। প্রথমটার ক্ষেত্রে মুভিং সার্ভিস এনওআইসি টু বস্টন ঠিক আছে, কিন্তু পরেরটার ক্ষেত্রে কি অর্ডার ঠিক আছে? না, অর্ডার ঠিক নেই, অর্ডার উল্টে গেছে। অর্ডার ঠিক নেই,
কিন্তু এর মিনিং ঠিক আছে। এটাই এখানেই হচ্ছে মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করবে, যে মিনিংটা ঠিক আছে, ব্রডম্যাচ মডিফায়ারটা উঠে যাচ্ছে, ব্রডম্যাচ মডিফায়ারটা এখন ফ্রেজ ম্যাচ হিসেবে কাজ করবে, যে কারণে এই অ্যাডের জন্য এইভাবে যদি কেউ সার্চ দেয় তাহলেও অ্যাডটা দেখাবে। আপনাকে আসলে থিঙ্কিং করতে হবে ওই ব্রডম্যাচ মডিফায়ার যেভাবে কাজ করে সেইভাবে আসলে আপনাকে থিঙ্কিং করে নিতে হবে। কিন্তু এটাও মূলত ফ্রেজ ম্যাচ, মানে 18 তারিখের পরে এটাও আসলে ফ্রেজ ম্যাচ হয়ে যাচ্ছে। কিন্তু মানে ফ্রেজ ম্যাচে এখন দুইটা কন্ডিশন অ্যাড হয়েছে। আগে আমরা একটু আগে শিখে আসলাম যে আমাদের অর্ডারিংটা সেম থাকতে হবে, আগে পরে জাহান্নাম হয়ে যেতে পারে। এখন গুগল বলতেছে 18 তারিখের পরে ফ্রেজ ম্যাচ এন্ড ব্রড ম্যাচ মডিফায়ার দুইটা মার্জ হয়ে যাচ্ছে। তাহলে তখন আর অর্ডারিং তো থাকতেছে, অর্ডারিং বাদেও এই কিওয়ার্ডের জন্য আসলে একটা দেখাবে, কিন্তু সেটা আসলে তখন আমরা তাকে বলবো ফ্রেজ ম্যাচ, তখন আর ব্রড ম্যাচ মডিফায়ার তাকে আমরা বলতে পারবো না। এটুকু আমি বুঝতে পেরেছি না পারি নাই? পারছি। এবং আরেকটা জিনিস দেখেন, নিচেরটার দিকে খেয়াল করেন, মুভিং আছে, সার্ভিসেস আছে, বস্টন আছে, টু আছে, এনআইসি আছে। মানে ফ্রেজ ম্যাচের ক্ষেত্রে দেখেন এটা কিন্তু যে হালকা নীল, মানে ব্রড ম্যাচ মডিফায়ারের তীর চিহ্নটা কিন্তু ব্রড ম্যাচ মডিফায়ার আছে। ব্রড ম্যাচ মডিফায়ারের ক্ষেত্রে দেখেন কি হয়, মুভিং আছে প্লাস সার্ভিসেস প্লাস এনআইসি টু প্লাস বস্টন। এই কিওয়ার্ডটার মধ্যেও কিন্তু আছে দেখেন, মুভিং সার্ভিসেস বস্টন টু এনওআইসি। কিন্তু এই কিওয়ার্ডের ক্ষেত্রে ব্রড ম্যাচ মডিফায়ার যেহেতু, এই কিওয়ার্ডের ক্ষেত্রে অ্যাডটা দেখা মানে এখানে আসলে সমস্যাটা ছিল, যে কারণে গুগল এই আপডেটটা নিয়ে আসছে। এখানে কি হয়েছে দেখেন, যে ভদ্রলোক সার্চ দিচ্ছে যে ভাই আমি মুভিং সার্ভিস, মানে সে নিউ ইয়র্ক থেকে বস্টন তার বাড়ির আসবাবপত্র মানে বাসা বাড়ি বউ বাচ্চা নিয়ে সে নিউ ইয়র্ক সিটি থেকে বস্টনে যেতে চায়, তাহলে এই কিওয়ার্ডের মিনিং এখানে সে কি পুরো চেঞ্জ উল্টা হয়ে গেছে না, যে মুভিং সার্ভিসেস বস্টন টু নিউ ইয়র্ক। তাহলে গুগল এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং দিয়ে বুঝতেছে যে এই ভদ্রলোক আসলে সে মুভিং সার্ভিসেস এনওএসি টু বস্টন, তার মানে সে আসলে নিউ ইয়র্ক সিটি থেকে বস্টনে যেতে চায়। কিন্তু কেউ যদি সার্চ দেয় বস্টন টু নিউ ইয়র্ক এবং সে যদি ব্রডম্যাচ মডিফায়ার ব্যবহার করে, তাহলে কিন্তু আর একটা শো করবে। তাহলে এই একটা ফাও না, আমি সার্ভিস দিই বেটা যারা নিউ ইয়র্ক থেকে বস্টনে যায়, বস্টন থেকে যারা নিউ ইয়র্কে তাদের তো আমি সার্ভিস দিই না। তাহলে এইটা যদি ব্যবহার করতে, তাহলে অ্যাডটা আমার ফাঁস করতো। অ্যাডটা দেখানো মানে টাকা কাটা। কথাটা কি বুঝতে পারছেন না পারেন নাই? বুঝতে পারছি। তার মানে এই আপডেটটা গুগল আনতেছে। আমরা কি এখন বুঝতে পেরেছি না পারি নাই? পারেছি। যে ভালোভাবে বুঝতে পেরেছি। 2018 সালের পরে ব্রডম্যাচ মডিফায়ার বলে কোনো শব্দ থাকবে না 18 তারিখের পরে, ঠিক আছে? তখন সেটা হয়ে যাবে ফ্রেজ ম্যাচ। এখন তখন যখন ফ্রেজ ম্যাচ হয়ে যাবে, তখন কিন্তু আমরা একটু আগে ফ্রেজ ম্যাচের যে সংজ্ঞা শিখে আসলাম সেই অনুযায়ী চিন্তা করলে আমাদের হচ্ছে না। এখন ফ্রেজ ম্যাচের সংজ্ঞা হলো যে হ্যাঁ, সেম অর্ডারে থাকতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ডিফারেন্ট অর্ডারেও থাকতে পারে। যেমন এটা ডিফারেন্ট অর্ডারে আছে কিন্তু মিনিং ঠিক আছে, যে নিউ ইয়র্ক কর্পোরেট মুভিং সার্ভিস আছে যেটা বস্টনে যাবে, মিনিং ঠিক আছে। এবং যেটা ব্রডম্যাচ মডিফায়ার অনুযায়ী ঠিক আছে, যে প্লাস প্রত্যেকের আগে প্লাস আছে, কিন্তু এইটার আগে প্লাস আছে, কিন্তু ঘটনা মিনিংটা হয়ে যাচ্ছে উল্টা। তাহলে এটা নেওয়া যাবে না, এর জন্য অ্যাড দেখাবে না। কথা কি বোঝা গেছে না যায় নাই? বোঝা গেছে। এই জিনিসটা এইটা উদাহরণ দিয়েছে, দেখেন যে কোয়েরিজ দ্যাট নো লঙ্গার ম্যাচ, এটা কিন্তু গুগলের ডাটা, দেখেন support.google মানে নাজিল হয়েছে গুগল থেকে। কোয়েরিজ দ্যাট উইল নো লঙ্গার ম্যাচ আফটার আপডেট, মানে এই কোয়েরি গুলোর জন্য গুগল আর অ্যাড দেখাবে না যদি ব্রডম্যাচ মডিফায়ার কিওয়ার্ড হয়। দেখেন কি বলেছে, রিজিউম প্লাস সার্ভিসেস। তার মানে আগে গুগল অ্যাড দেখাতো যে কোনো একটা কিওয়ার্ডের মধ্যে রিজিউম আছে, এই যে রিজিউম আছে, অ্যাজ ওয়েল অ্যাজ সার্ভিস আছে, তাহলেই তোমার অ্যাডটা দেখাতো। কিন্তু এখন দেখেন, হোয়াট আর সাম কাস্টমার সার্ভিস স্কিলস, হোয়াট আর সাম কাস্টমার সার্ভিস স্কিল টু পুট অন এ রিজিউম। রিজিউম স্যার এই কিওয়ার্ড গুলোর জন্য আর অ্যাড দেখাবে না। কারণ হলো যে ওইটাই যে মিনিং এদিক সেদিক হয়ে যাচ্ছে। এক্সাক্ট আসলে যেমন এটা আসলে কি চাইছে আদৌ ক্লায়েন্ট, আবার আরেকটা জিনিস দেখেন, এটা দেখলে আরো বুঝতে পারবেন, এটা বললে আরো ক্লিয়ার হবে। যেমন বেস্ট স্নিকার্স, তার মানে এখান থেকে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে বেস্ট স্নিকার প্রাইস ইন বাংলাদেশ।
তার মানে এই ভদ্রলোক বেস্ট স্নিকার কিনতে চাচ্ছে কার জন্য? নিশ্চয় তার জন্য। বেস্ট স্নিকারটা কিনতে চাচ্ছে কার জন্য? তার জন্য। পায়ের জুতা কিনতে চাচ্ছে কার জন্য? তার জন্য। কিন্তু দেখেন বেস্ট প্রাইসেস অন স্নিকার্স ফর $10, মিনিং কিন্তু একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। মানে এটা এই জায়গাটা আমরা বোঝাতে পারতেছি না। এখানেও কিন্তু বেস্ট আছে, স্নিকার আছে, এখানেও কিন্তু বেস্ট আছে, স্নিকার আছে, কিন্তু এই সমস্ত কিওয়ার্ডের জন্য গুগল আর অ্যাড দেখাবে না। কারণ বেস্ট স্নিকার সে কি তার $10 জন্য চাইছে নাকি তার নিজের জন্য চাচ্ছে, এইটার দ্বারা বোঝা যাচ্ছে না, বা এই কিওয়ার্ড ব্যবহার করলে যে কারণে এই সমস্ত জন্য অ্যাড দেখাবে না। এই জন্য ব্রডম্যাচ মডিফায়ার আর থাকবে না। কিন্তু কি হবে ফ্রেজ ম্যাচের ক্ষেত্রে আমরা আসি, তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারবো। যেমন হলিডেজ ইন জাম্বিয়া, খুব খেয়াল করে দেখেন আগে কি ছিল যে হলিডেজ ইন জাম্বিয়াটা সেম অর্ডারে থাকতে হবে, তার আগে পরে তুমি যা দেয় দাও। কিন্তু এখন কি হচ্ছে যে হলিডে স্পট ইন জাম্বিয়া, যে লোকটা হলিডেজ ইন জাম্বিয়া তার মানে এই ভদ্রলোকের মোটিভটা হলো যে সে জাম্বিয়াতে একটা হলিডে কাটাবে, তার সেখানে কি হোটেল আছে, কি হোটেল স্পট আছে, মানে কি দেখার স্পট আছে, কি সাইট সিং করতে পারবে, কি খাইতে পারবে, কোথায়, এই জিনিসগুলো আসলে তার সামনে আসা উচিত, ঠিক না? এই জিনিসটা দ্বারাও কিন্তু সেটাই বোঝা যাচ্ছে হলিডে স্পটস ইন জাম্বিয়া, এর জন্য একটা দেখাবে। ফ্রেজ ম্যাচের আগে যে থিওরিটা পড়ে আসলাম সেটার জন্য কিন্তু এই অ্যাড দেখানোর কথা না, কারণ সেম অর্ডারে কিন্তু নাই, মাঝখানে স্পটস ঢুকে গেছে, কি স্পটস ঢুকে গেছে, ঠিক না? কিন্তু এখন অ্যাড দেখাবে, কারণ এটা এখন ফ্রেজ ম্যাচ আর ব্রড ম্যাচ কিন্তু সমন্বয় হয়ে গেছে, বাট এখানে কিন্তু অর্ডার আছে, মাঝখানে ইয়া ঢুকে গেছে। এই সমস্ত ক্ষেত্রে অ্যাড দেখাবে। একটু কঠিন হয়ে যাচ্ছে নাকি? কঠিন বলতে মোটামুটি বোঝা কথাই যাচ্ছে। বোঝাতে চাচ্ছে যে মিনিংটাও সেম থাকতে হবে, কিন্তু মিনিংটা সেম থাকতে হবে, মানে মিনিংটা যেন যেমন ধরেন যেমন উইমেন বুট, তার মানে ওই লোক নিশ্চয় উইমেন্স এর জন্য ওই জুতা বা বুট খুঁজতেছে। কিন্তু কেউ যদি ফ্রেজ ম্যাচের ক্ষেত্রে আমরা বলেছিলাম অর্ডার সেম থাকতে হবে, তার মানে এর আগে নিউ অ্যাড হলে সমস্যা নেই, নিউ অ্যাড হয়েছে সমস্যা নেই। উইমেন সাইজ 37 বুট, আগে কিন্তু আমাদের হতে হতো যে উইমেন্স বুট সেম অর্ডারেই থাকতে হবে। এখন উইমেন সাইজ 37 বুট এটা থাকলেও একটা শো করবে, কারণ কি এখন ফ্রেজ ম্যাচ আর ব্রড ম্যাচ এক হয়ে গেছে। কারণ ফ্রেজ ব্রড ম্যাচ মডিফায়ারের ক্ষেত্রে অর্ডার সেম না থাকলেও সমস্যা ছিল না, জাস্ট ওই জিনিসগুলো থাকলেই হলো। আর ফ্রেজ ম্যাচের ক্ষেত্রে সেম অর্ডারে থাকতে হবে। এই দুইটার কম্বিনেশন হয়ে এখন ফ্রেজ ম্যাচ হয়েছে, এবং তার চরিত্র একটু বদলাইছে। চরিত্র কি বদলাইছে যে সেম অর্ডারে থাকলে ভালো, সেম অর্ডারে থাকলেও অ্যাড দেখাবে, সেম অর্ডারে যদি না থাকে তাহলেও কোনো সমস্যা নেই, কারণ সে ব্রডম্যাচ মডিফায়ারের চরিত্রও তার মধ্যে ঢুকে গেছে। কি যে উইমেন্স আছে বুট আছে, এর মধ্যে উইমেন্স আছে বুট আছে, মাঝখানে সাইজ আর 37 ঢুকে গেছে, মিনিং কিন্তু সেম আছে, তার মানে দুইটার ক্যারেক্টার মিশে গেছে। আমি কি বুঝাতে পেরেছি না পারি নাই? আগে কিন্তু উইমেন্স বুট একসাথে সেম অর্ডারেই থাকতে হতো, তাহলেই আর দেখাতো না। কিন্তু যেহেতু এখন ব্রডম্যাচ মডিফায়ারের ক্যারেক্টারটাও নিয়ে নিয়েছে, ফ্রেজ ম্যাচের ক্যারেক্টার তো তার মধ্যে আছেই, অ্যাজ ওয়েল অ্যাজ মিনিংটা আপনি যেটা দিয়ে সার্চ দিচ্ছেন সেটার জন্য এক্সাক্ট মিনিং। কারণ হচ্ছে গুগল চাই স্পেসিফিক সার্চ টাইমের জন্য, মানে রাইট পিপলের কাছে রাইট সার্চ টাইমের জন্য রাইট ইনফরমেশন দিতে। যেমন এই যে ইউজড প্রিন্টার, আগে কিন্তু ব্রডম্যাচ মডিফায়ারের ক্ষেত্রে এই একটা দেখাতো, কোম্পানিজ দ্যাট ইউজ ডেইজি হুইল প্রিন্টার। এইটা দ্বারা কিন্তু যে ভদ্রলোক খুঁজতেছে তার আসল মিনিং বোঝা যাচ্ছে না, যে সে আসলে ইউজড প্রিন্টার খুঁজতেছে। কিন্তু এখানে মিনিংটা হয়ে গেছে এরকম, কোম্পানিজ ওই সমস্ত কোম্পানি যারা ইউজ করে ডেইজি হুইল প্রিন্টার, মিনিংটা কিন্তু ডিফারেন্ট। তার মানে ওই সমস্ত কোম্পানিকে, মানে এই সার্চটার মাধ্যমে বোঝাচ্ছে ওই সমস্ত কোম্পানিকে দেখাও যারা ডেইজি হুইল প্রিন্টার ব্যবহার করে। কিন্তু আমি চাচ্ছি যে ভাই ইউজড প্রিন্টার, যারা ইউজড প্রিন্টার ব্যবহার করে আমি সেটা দেখতে চাচ্ছি, তার মানে আমি ইউজড প্রিন্টার সেল করি, বা আমি ইউজড প্রিন্টার যারা কিনতে চাও তারা আমার ওয়েবসাইটে আসো। কিন্তু কোম্পানিজ দ্যাট ইউজ ডেইজি হুইল প্রিন্টার, ওই সমস্ত কোম্পানি দেখো, মিনিংটা কিন্তু পুরো ডিফারেন্ট। সো এখানে মিনিং as well as ব্রডম্যাচ মডিফায়ারের ক্যারেক্টারিস্টিক্স, ফ্রেজ ম্যাচের ক্যারেক্টারিস্টিক্স, দুই তিনটা মিলে হয়েছে হচ্ছে ফ্রেজ ম্যাচ। এটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। আমি কি বোঝাতে পেরেছি না পারি নাই?
পাইছেন। এখন আমার ক্লাস মোটামুটি শেষ, কারো প্রশ্ন থাকলে বলেন, এখন আমি বাড়ির কাজ দিব। বাড়ির কাজ 1 নাম্বার হলো কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন, আমি বাড়ির কাজ লিখে ফেলতেছি। ভাই এই ভিডিওটা কি দেবেন নাকি? এই ভিডিও আমি কোনোদিনও দিব না। আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন হলো যে গুগল অ্যাডটাকে কি সার্চ ইঞ্জিন মার্কেটিং বলে? মানে গুগল গুগল এসইএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং, হ্যাঁ, যার মধ্যে হচ্ছে যে সার্চ ইঞ্জিন মার্কেটিং মানে এসইও অ্যাজ ওয়েল অ্যাজ এসইএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং মানে পিপিসি, দুইটার কম্বিনেশন। আচ্ছা, বাট এই পিপিসি ক্যাম্পেইনকে আপনি সার্চ ইঞ্জিন মার্কেটিং বলতে পারেন আর কি। কিন্তু সার্চ ইঞ্জিন মার্কেটিং বলতে বোঝায় পেইড এন্ড নন পেইড বোথ। যেমন এসইওটা, যদিও এটা এসইওটা কিন্তু পেইড, কিন্তু এক অর্থে নন পেইড। কিরকম? যেমন এসইও করলে ওইখান থেকে আপনার যারা যদি দেখায়, মানে আপনার র্যাঙ্কিং এ আসে, তাহলে ওখান থেকে কি ক্লিক করে আপনার ওয়েবসাইটে এসে গুগলকে টাকা দিতে হয় না, কিন্তু যে লোক এসইও করে দিল তাকে আপনার টাকা দিতে হয় না। সো এসইও কিন্তু ওটা তো অর্গানিক আর কি, অর্গানিক ওটা তো, সেটাই হোক, সেটাও তো ফ্রি না। সেটা তো আমরা ওই যে করি, গ্রে হ্যাট ইউজ করি আইনা দিয়ে আর কি। কিন্তু আমরা যদি আপনি আবার ওদিকে যাচ্ছেন কেন? মানে কোন মেথোডোলজি ব্যবহার করেন, হোয়াইট না ব্ল্যাক না গ্রে, সেটা ডিফারেন্ট কেস। সেটা না, আমি জানতে চাচ্ছি আসলে গুগল তো এটা চায় না যে আপনি তাকে তার অর্গানিক এখানে এনে দেন, এটা তো চায় না। গুগল চায় যে একটা ওয়েবসাইট সে ভালো লিখবে, ভালো মানে সার্ভিস দিবে, গুগল অটোমেটিক তাকে নিয়ে আসবে। মানে আমরা ওখানে যাচ্ছি কেন বস? মানে আমাদের এই কথার সাথে ওইখানে যাওয়ার সম্পর্ক কি? কোন মেথড? আমার কথাটা হলো ওই যে এসইএম নিয়ে, আপনি ওই যে ওদিকে গেছেন তো ওই জন্য আর কি। আমরা এসইও নিয়ে কথা বলতেছি যে এসইও প্লাস পিপিসি বা সার্চ অ্যাড, এই দুইটার কম্বিনেশনকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। একটা পেইড, একটা নন পেইড, দুইটাই তো মার্কেটিং। পার্থক্য আছে, একটা মানুষের টাকা দিতে হয় আর একটা গুগলের টাকা দিতে হয়। মানে সেটাও ধরেন আমি ভুলে গেলাম, এখন আমি এসইএম এই থাকি। একটা হচ্ছে ধরেন এসইও তে টাকা লাগে না, অর্গানিকলি আসে, আর পিপিসি তে টাকা দেয়া লাগে। এই দুইটার কম্বিনেশনকে বলে সার্চ ইঞ্জিন মার্কেটিং, এক কথা। আচ্ছা, দুটোই আসবে না? দুটোই আসবে? হ্যাঁ, দুটোই আসবে। তো ভাইয়া মানে এমন কিছু কোম্পানি আছে, মানে বড় বড় ব্র্যান্ড গুলা, ওদের দেখা যায় যে কোম্পানির নাম ধরে সার্চ করলে গুগল অ্যাডও দেখা যায়, আবার ওদের কোম্পানির ওয়েবসাইটও দেখা যায়। তাহলে ওরা ওইটা নিয়ে করে কেন, অ্যাড আচ্ছা, দেয় কেন? ওরা হচ্ছে এটাকে বলা হচ্ছে ব্র্যান্ড কিওয়ার্ড। যখন আপনার কোম্পানি রিনাউন্ড হয়ে যায়, সবাই চিনে ফেলে, তখন আপনার কম্পিটিটর ওই ব্র্যান্ড কিওয়ার্ডটা ব্যবহার করে অ্যাড চালাতে পারে। যেমন ধরেন বাংলাদেশে দুইটা কম্পিটিটর কোম্পানি, একটা হচ্ছে উবার আর একটা হচ্ছে পাঠাও। এখন উবার আর পাঠাওয়ের কাস্টমারের মধ্যে কোনো পার্থক্য আছে? সেম টার্গেট অডিয়েন্স না, সেম টার্গেট গ্রুপ না? জি জি। এখন উবার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন্ড কোম্পানি, যেটা বাংলাদেশে প্রথম এসেছে, এরপরে উবার এসেছে। উবার চাইবে যে, পাঠাও চাইবে যে উবারের কাস্টমার যেহেতু আমার কাস্টমার, তাহলে উবার লেখে কেউ যদি সার্চ দেয় তাহলে যাতে আমার অ্যাডটা দেখে। এখন এই অ্যাডটা যদি দেখায় তাহলে কি হয়, যে উবার লেখে যারা সার্চ দিচ্ছে তারা কিন্তু আসলে উবারকেই খুঁজতেছে, কিন্তু উবার খুঁজতে এসে পেয়ে যাচ্ছে পাঠাওকে। তখন মানে দুইটা অপশনই পেয়ে পাঠাও যাচ্ছে। পাঠাও একটা পটেনশিয়াল কাস্টমার পেয়ে যেতে পারে। এই ক্ষেত্রে ব্র্যান্ড কিওয়ার্ড ব্যবহার করতে হয়, কিন্তু ব্র্যান্ড কিওয়ার্ড ব্যবহার করার প্রবলেম আছে। কারণ আমরা শিখলাম যে কোয়ালিটি স্কোর বাড়াতে হলে আমরা যে কিওয়ার্ডটা ব্যবহার করতেছি, সেই কিওয়ার্ডটা আপনার অ্যাড কপির মধ্যে ল্যান্ডিং পেজেও থাকতে হয়, যেখানে ক্লিক করলে আসে। এখন নিশ্চয় আপনার ব্র্যান্ডের মধ্যে আপনি পাঠাও, নিশ্চয় উবারের গুণগান আপনি আপনার পাঠাওয়ের ওয়েবসাইটের মধ্যে থাকবে না, সেই ক্ষেত্রে কস্ট বেড়ে যায়। এখন কেন বড় বড় ব্র্যান্ডরা তাদের নিজেদের লেখে সার্চ দিলে, মানে উবার লেখে সার্চ দিলে তো উবার আসে, কেন তাহলে উবারটা তারা কিওয়ার্ডের মধ্যে ব্যবহার করে এবং অ্যাড দেখা যায়? কারণ হলো যাতে তার ওই কম্পিটিটর, ওই দুষ্ট কম্পিটিটর তার ওই কিওয়ার্ডটা ব্যবহার করতে না পারে, আর ব্যবহার করলেও ওই কম্পিটিটর নিচেই পড়ে থাকবে। কারণ কোয়ালিটি স্কোর ওই কিওয়ার্ডের জন্য নিশ্চয়ই উবারের জন্য যতটা ভালো হবে, পাঠাও ব্যবহার করলে সেটা ভালো হবে না। কারণ ওই কিওয়ার্ডটা তো উবারের ওয়েবসাইটের মধ্যে উবার যতবার লেখা আছে, পাঠাওয়ের ওয়েবসাইটের মধ্যে কি উবার লেখা আছে তত, তাহলে কোয়ালিটি স্কোর মার খাবে। তাহলে স্বাভাবিকভাবে উবারের অ্যাডটাই সবার উপরে থাকবে। আমি কি বোঝাতে পেরেছি না পারিনি? জি ভাই, আমি বুঝতে পারছি আজকে।
এইটা আপনারা হচ্ছে যে এসি অফ, এটা প্রত্যেকটার বের করবেন, প্রত্যেকটার অ্যাকচুয়াল কস্ট বের করবেন, প্রত্যেক অ্যাকচুয়াল কস্ট অফ এভরি ব্র্যান্ডস। ধরেন যে এগুলো সবারই বের করতে হবে, হ্যাঁ, এগুলো সবারই বের। এইটা হচ্ছে যে আপনাদের বাড়ির কাজের 1 নাম্বার ইয়া, ঠিক আছে। 2 নাম্বার হলো আমি একটা কিওয়ার্ড দিয়ে দেবো, যে কোনো একটা কিওয়ার্ড বলেন, কেউ একজন বলেন যে কোনো কিওয়ার্ড। আপনারও কি আড়ি হোক ওই হোস্টিং? না না, ওই হোস্টিং হবে না, আপনি যে কোনো একটা কিওয়ার্ড বলেন। ধরেন যে ভ্যালেন্টাইন্স গিফট আইডিয়াস, অথবা ভ্যালেন্টাইন গিফট শপ। এইটা হচ্ছে আমার কিওয়ার্ড, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। খুব খেয়াল করে দেখেন, আজকে ভ্যালেন্টাইন ডে এখনো হয় না, একটু পরে হবে। আপনাদের ভ্যালেন্টাইন ডে শুভেচ্ছা, ঠিক আছে। ভালোবাসা ছড়িয়ে দেন আকাশে, বাতাসে, গাছে, সমুদ্র সৈকতে, পৃথিবীর প্রতি একটু ভালোবাসা রাখেন। পৃথিবীর খুব বৈরী আচরণ শুরু হয়েছে। আচ্ছা, এখন ভ্যালেন্টাইন্স গিফট শপ, এটা হচ্ছে আমার, কারণ এখন হচ্ছে যে ওই আমাদেরকে ভ্যালেন্টাইন গিফট দিতে হবে, শপের খোঁজ করতে হবে। এখন এই ভ্যালেন্টাইন গিফট শপ যদি আপনি এক্সাক্ট ম্যাচ হিসেবে ব্যবহার করেন, তাহলে কতগুলো কিওয়ার্ডের জন্য কতগুলো কিওয়ার্ড কম্বিনেশন হতে পারে। যদি আপনি ফ্রেজ ম্যাচ হিসেবে, অনেক কষ্ট আছে কিন্তু বস, ফ্রেজ ম্যাচ হিসেবে যদি ব্যবহার করেন, তাহলে এই ভ্যালেন্টাইন গিফট শপের কতগুলো কম্বিনেশন হতে পারে। হ্যালো, কে ভাই কথা বললেন একটু আগে? কার জন্য একটা সাউন্ড আসলো? মানে গান আসলো, এটা কি? হ্যাঁ, গান আসলো। কে ভাই বললেন তো? এই সমস্ত কাজ করলে ভাই বের করে দেবো। মানে আমি যতটা ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্কলি কথা বলি, আমার কিন্তু এই সমস্ত জিনিসের চরম মেজাজ গরম হয়ে যায়। ইভেন টাকা ফেরত দিয়ে ক্লাসই নিব না। আচ্ছা, এখন দেখেন এক্সাক্ট ম্যাচ, ফ্রেজ ম্যাচ আর হচ্ছে ব্রড ম্যাচ আমরা এখন ভুলে যাব, কারণ 18 তারিখের পর থেকে আর মাত্র 5 দিন আছে। 18 থেকে ব্রড ম্যাচ মডিফায়ার বলে কিছু থাকবে না। সো ব্রড ম্যাচ মডিফায়ার আমরা ভুলে যাব। ওকে, ব্রড ম্যাচ, এটার জন্য এই কিওয়ার্ডের কতগুলো কম্বিনেশন হতে পারে? কতগুলো? এগুলো তো অনেক হতে পারে, হাজার হাজার। হাজার হলে হাজার করবেন, আপনি করবেন 20টা। হাউ মেনি কম্বিনেশন can be possible for the above keyword? আচ্ছা ভাই, এগুলো করার জন্য কি কোনো টুলস করা যায়? নিজের আইডিয়া থেকে করতে হবে না? টুলস বা টুলস ব্যবহার আমরা শিখবো পরে, বাট নট নাও। এখন আপনি মাথা খাটাবেন না, হলে আপনার এক্সাক্ট ম্যাচ আমি যে ময়না পড়ানো যতই পড়াইলাম, তারপরেও আমি যদি এখন একটা দিই আপনি বলতে পারবেন না। এই জন্য ব্রেন স্টর্মিং করতে হবে, ক্যালকুলেটর ব্যবহার করবেন পরে। কাজ জমা দেওয়ার সময় তো সব নকল কথাটা বুঝতে পারছেন? খুব খেয়াল করেছেন। একবার আইনস্টাইনকে বলা হয়েছিল, বলেন তো 1 মাইল সমান কত গজ? তাই আইনস্টাইন বলেছিল এটা আমি পারি না। অবাক হয়ে গেছে, কিরে আপনার মতো বিজ্ঞানী 1 মাইল সমান কত গজ পারে না? তখন আইনস্টাইনের আনসার ছিল যে ভাই, এইটা হচ্ছে যে আমার জন্য না, মানে আমার মাথা হচ্ছে চিন্তা করার জন্য। এটা তো তুমি হিসাব করে এমনি নরমালি বের করে ফেলতে পারো। সো আপনার মাথা দেয়া হয়েছে চিন্তা করার জন্য, আপনি চিন্তা করে বের করবেন ভ্যালেন্টাইন গিফটে কতগুলো কম্বিনেশন হতে পারে। যদি এটা বের করতে পারেন, তাহলে ওই ল্যারি পেজ, মানে এই গুগল অ্যাডস বা গুগলের যে পিতা, মানে গুগলের যে ল্যারি পেজ আর ব্রেইন কি যেন সার্জে নাকি, এরা দুই ভদ্রলোক মিলে গুগল প্রতিষ্ঠা করেছিল। এই দুইজনকেও জিজ্ঞেস করলে ওরা না পারতে পারে, কিন্তু আপনি পারবেন। যদি হ্যাঁ, ল্যারি পেজ আর হচ্ছে যাই হোক, ব্রেন সার্জে না কি যেন। এই হচ্ছে যে এই জিনিসগুলো আপনাকে মাথা খাটিয়ে করতে হবে। তার মানে আপনাকে কি করতে হবে জানেন? প্রথমে এরকম একটা বানাবেন, কি ফর্ম বানাবো, এরকম একটা ফর্ম বানাবেন। এরপর এক্সাক্ট ম্যাচ নেবেন। এক্সাক্ট ম্যাচ নেওয়ার পরে
এইবার কিওয়ার্ডটা নেবেন, ওই কিওয়ার্ডের এক্সাক্ট ম্যাচের জন্য কতগুলো কম্বিনেশন হতে পারে লিখে ফেলবেন। আরেক কলামে যান, ফ্রেজ ম্যাচের জন্য কতগুলো কম্বিনেশন হতে পারে। আমি কি ইয়াটাও করে দিব, টেবিলটাও করে দিব? না না না, এটা আমরা করবো আর কি। অনেকেই পারে নাই, প্রিভিয়াস ব্যাচের এক্সপেরিয়েন্স আছে টেবিলটা ভাই। করে দিলে ভালো হবে শামীম ভাই। হ্যাঁ। এখন ধরেন আমি কিওয়ার্ড দিলাম এটা, টেবিলে করা শিখিয়ে দেন, সেটাও প্র্যাকটিস হলে সেটাও মানুষের ওই পারবে। যে দেখাই দেখি তো দিল। হ্যাঁ কিওয়ার্ড হচ্ছে আমার- এটা। ধরেন ধরেন হচ্ছে যে এটা হচ্ছে কিওয়ার্ড। ধরেন আপনি এক্সাক্ট ম্যাচের জন্য কতগুলো হতে পারে নিচেই লিখবেন, ফ্রেজ ম্যাচের জন্য কতগুলো হতে পারে, ব্রড ম্যাচের জন্য কতগুলো হতে পারে, এর নিচে নিচে লিখে চলে যাবেন। কিওয়ার্ডটা কি? কিওয়ার্ডটা হচ্ছে ভ্যালেন্টাইন গিফট ভ্যালেন্টাইন্স গিফট শপ। এটা মাঝে, এটারে আপনারা একটু ফেলেও দিতে পারেন, এই যে এটারে কি বলে, কি যেন করে, মার্জ করে দেন। এটা হচ্ছে আপনার কিওয়ার্ড। এইবার হচ্ছে যে এটার আমরা দিই কিওয়ার্ড, ঠিক আছে, এক্সাক্ট ম্যাচ, ফ্রেজ ম্যাচ, ব্রড ম্যাচ, মডিফায়ার, এই দুইটার কোনো দরকার নাই। এই দুইটারে হচ্ছে যে ডিলিট কলাম, না ডিলিট কলাম বলে কিছু আছে, ডিলিট টু কলাম। এইবার হচ্ছে যে লিখে যাবেন কিভাবে, এটা হচ্ছে এইভাবে লিখে যাবেন যে এই এক্সাক্ট ম্যাচে কতগুলো কম্বিনেশন হতে পারে, এরকম কিন্তু আরো বাড়তে পারে, নিচে এরকম বাড়িয়ে নেবেন, বিলো বিলো এভাবে বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নিয়ে এর নিচে নিচে লিখতে থাকবেন, এর জন্য ফ্রেজ ম্যাচে কতগুলো হতে পারে নিচে নিচে লিখতে থাকবেন, এর জন্য ব্রড ম্যাচে কত নিচে নিচে লিখতে থাকবেন, লিখে শেষ করে ফেলবেন। এই হলো হোমওয়ার্ক, ঠিক আছে? ভাইয়া হ্যাঁ এই যে ভ্যালেন্টাইন গিফট শপ এইটার জন্য এক্সাক্ট ম্যাচ কি এই 3টা কিওয়ার্ডই নিব? যেমন একটু আগে যে দেখালেন ওখানে তো শুধু ওয়েব হোস্টিং ছিল, তো ওরকম ভাবে কি এখানে লিখবো যে কোনটাকে এক্সাক্ট ম্যাচ ধরে তারপরে সেটা আসছে কাউন্ট হ্যাঁ করা হ্যাঁ, তা হচ্ছে? তো বটেই, তা তো বটেই। এটাকে যখন আপনি এক্সাক্ট ম্যাচ হিসেবে দেখবেন তখন কতগুলো কম্বিনেশন হতে পারে, এই যে এইটা দ্বারাই তো সেটা বোঝা যাচ্ছে। মানে কিওয়ার্ড একটাই, যখন এটা এক্সাক্ট ম্যাচ হিসেবে করবেন তখন কতগুলো কম্বিনেশন হয়। কিওয়ার্ড এটাই, যখন এক্সাক্ট এটাকে ম্যাচ আপনি আমি ফ্রেজ ম্যাচ হিসেবে ব্যবহার করবেন তত কতগুলো কম্বিনেশন হবে। কিওয়ার্ড এটাই, যখন আপনি ব্রড ম্যাচ হিসেবে ব্যবহার করবেন তখন কতগুলো কম্বিনেশন হতে পারে, এর নিচে নিচে লিখে চলে যাবেন। বুঝাতে পারিনি? না কেন সবাই বুঝতে তো মনে পারছি। বুঝছে। মানে আমার সব কিওয়ার্ড হচ্ছে রাজনৈতিক সেল। ভ্যালেন্টাইন্স গিফট শপ, হুম। এই দুইটা ভুলে যান। এক্সাক্ট ম্যাচ হিসেবে ব্যবহার করলে কতগুলো কম্বিনেশন হতে পারে। আচ্ছা, ওখানে কি আমাদের এটা লিখতে হবে, এই যে থার্ড ব্র্যাকেট ইনভাইটেড কমা ওটা দিয়ে ইউজ করতে হবে? ব্র্যাকেট লেখার দরকার নেই, এটা লিখলে আমি বুঝবো। আচ্ছা নকল হয়ে যাবে না তো কাজ জমা দেওয়ার সময়? হ্যাঁ না, নকল নকল হবে হবে না। না। আচ্ছা, আমি নতুন করে একটু কষ্ট করে যারা আজকে জয়েন করেছেন 2 ভদ্রলোক, তাদের জন্য এই শীটটা আমি দিয়ে দিলাম। কেন? কারণ হচ্ছে এই শীটের মধ্যে এই যে হোমওয়ার্কের ইয়া থাকতেছে, ঠিক আছে? জি জি জি। নাম্বার 2, হোমওয়ার্ক জমা দিতেই হবে, না দিলে কিন্তু অনেক বড় ব্যাপার স্যাপার আছে। যাই হোক, আচ্ছা এই গেল এই গেল এই গেল। ওকে ওকে, আবার আসবেন, কথা হবে বেঁচে থাকলে। রেকর্ডিং বন্ধ। আচ্ছা আচ্ছা ভাইয়া, আগের শীট